ভালোবাসি না আমি আপনাকে। কেন আমার পেছনে পড়ে আছেন? আপনার পেছনে তো অনেক সুন্দরী সুন্দরী মেয়ে ঘুরে। ওদের থেকে কাউকে করে নিন না বিয়ে। আমাকে ছেড়ে দিন দয়া করে, প্লিজ। সামনের চেয়ারে বসা সুদর্শন ব্যক্তিটার কোনো ভাবান্তর হলো না উপরোক্ত কথাগুলো শুনে। খুব স্বাভাবিকভাবে নিজের বন্দুকটা টেবিল হতে হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে কোমরে গুজে উঠে এগিয়ে আসে সামনে দাঁড়ানো রমণীটার একদম নিকটে। এসে দাঁড়িয়ে শান্ত চোখ তাকিয়ে খুব ধীর কণ্ঠে বলে উঠল, কিন্তু জান, তোমার এই চোখ যে অন্য কথা বলছে। সাহাবের এমন কথায় আলো চোরা চোখে একবার আর চোখে সাহাবের দিকে তাকিয়ে আবারও সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিজের মুখের ওপর এসে থাকা ছোট ছোট চুলগুলো বাম হাতের সাহায্যে কানের পিঠে গুজে দিয়ে আমতা আমতা করে বলে ওঠে, দেখুন সাহাব জান, এখানে দেখাদেখির কথা বলছো? বিয়ের আগে এটা মোটেও ঠিক নয়। আর তো কিছুক্ষণ মাত্র কষ্ট করে অপেক্ষা করো, তারপর না হয় সারা দিন রাত দে। প্লিজ চুপ করুন আপনি। অসভ্য কথাগুলো বলা। লজ্জা করে না আপনার ছোট বোনকে এসব বলতে? আপন বোন না? তাছাড়া একটু পর আমাদের বিয়ে, বেবি। রেডি থাকো। শুনতে পান না আপনি? করবো না আপনাকে তুই কি চাস বিয়ের আগে বাসর করি আমি? আলোকে সবটা কথা সম্পূর্ণ করতে না দিয়ে বোকা হেসে বলে ওঠে সাহাব। আলো বিস্ময় চোখে তাকায় সাহাবের দিকে। এই লোকটা খারাপ আলো জানে, কিন্তু চরিত্রহীন এটা শোনেনি। আলো সেসব চিন্তা বাদ দিয়ে সাহাবকে আমতা আমতা করে জিজ্ঞেস করে, মানে? মানে তুমি চাইলে বিয়ে পরে হবে, কিন্তু বাসরটা না হয় চুপ করুন আপনি দয়া করে। তুমি তো জিজ্ঞেস করলে। ভুল হয়েছে। এখন আপনি আসতে পারেন। সন্ধ্যায় পার্লার থেকে মেয়ে আসবে, চুপচাপ রেডি হয়ে নিচে চলে এসো। সাহাব কথা শেষে রুম থেকে নিজের গম্ভীর মুখ করে বেরিয়ে যায়। আর আলো ধপ করে বিছানায় বসে পড়ে। মাথায় চুল খামছে ধরে বিড়বিড় করে বলতে লাগলো, মাফিয়া আপনি। করবো না আমি আপনাকে বিয়ে। দরকার পড়লে এই বাড়ি ঘর ছেড়ে অনেক দূরে চলে যাব। আমার বাবা এমন ছিল বলেই আমি আমার পরিবার হারিয়েছি, কিন্তু আর কিছু হারাতে চাই না। এতে যদি আমি স্বার্থপর হয়ে যাই তবে তাই হব। ভালোবাসলেই যে পেতে হবে এমনটা নয়। আমি আপনাকে দূর থেকে সব সময় ভালোবেসে যাব। কিছু কিছু ভালোবাসা দূর থেকেই সুন্দর, কাছে এলে তা ফিকে পড়ে। এসব ভাবতে ভাবতে আলো ঘুমিয়ে পড়ে। ভাইয়া, তুমি কি সত্যি ঠিক করে নিয়েছো আজকেই বিয়ে করবে? সাফারাত আমতা আমতা করে জিজ্ঞেস করে সাহাবকে। সাহাব সাফারাতের প্রশ্নে ভ্রুকুসকে তাকায় ছোট ভাইয়ের দিকে। অতঃপর নিজেও তেড়াভাবে বলে ওঠে, তো তোর কি মনে হয় মজা করছি? এমা, ছি ছি। না, কেন মনে হবে? আসলে বাবা তো দেশে নেই, আর দাদুনের তো শরীর ভালো না, তাই বলেছিলাম। তোকে এসব ভাবতে হবে না। আমি বাবা আর দাদুনের সাথে কথা বলে নিয়েছি। আচ্ছা, মা কোথায়? সাফারাত দাঁত দ্বারা জিহবা কেটে বলে ওঠে, কিন্তু সাহাব সবটা শোনে না। উল্টো নিজে গম্ভীর মুখে বলে ওঠে, মনে হয় রান্নাঘরে। ওয়েট, ডাকছি। সাফারাত কথাটা শেষ করে গলা ছেড়ে মাকে ডাকতে লাগলো। সাহাব কানে হাত দিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, ইস, কেন যে ওকে মায়ের কথা জিজ্ঞেস করলাম, তার থেকে ভালো নিজে খুঁজে নিতাম। সাহাব বিড়বিড় করার মাঝেই শারমিন তালুকদার রান্নাঘর থেকে এসে ছোট ছেলের কান টেনে ধরে বলে ওঠে, তোমার দাদুন অসুস্থ, সেটা কি ভুলে গিয়েছো? আহ, লাগছে মা, ছাড়ো। কান ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে সাফারাত। শারমিন তালুকদার ছোট ছেলের কান ছেড়ে দিল। বড় ছেলের দিকে তাকিয়ে বলে উঠল, সব কাজ প্রায় শেষ। তোমার অ্যাসিস্ট্যান্ট আরিফ বলেছে কাজই সে সন্ধ্যায় নিয়ে আসবে। হুম, আমাকেও কল করেছিল, বলেছে সব। অতঃপর তারা তিনজন টুকিটাকি কথা বলে। সাহাবের একটা ফোন আসায় সে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর যাওয়ার সময় বলে যায় সন্ধ্যার আগে চলে আসবে। শারমিন তালুকদার নিজের শাশুড়ির রুমে চলে যায়। আর সাফারাত উপরে আলোর রুমে আসে। তালুকদার বাড়ি কিছুটা রমরমা পরিবেশ। পাড়া প্রতিবেশীর সাথে অফিসের কিছু স্টাফ। যদিও বিয়েটা 1 মাস পরে হবার কথা ছিল। সাহাবের বাবা সেলিম তালুকদার বিদেশ থেকে আসার পর হওয়ার কথা। তবে কোনো এক অজানা কারণে সাহাব আজ সকালেই তার বাবার সাথে কথা বলে আজ সব ঠিক করেছে। এখন বিকেল 4টা বাজে। সাহাব এখনো আসেনি বাড়িতে। সাফারাত ফোন দিয়েছে। সাহাব বলেছে আধ ঘন্টার মধ্যে সে পৌঁছে যাবে। সাফারাত আর শারমিন তালুকদার সব আত্মীয় স্বজনদের আপ্যায়ন করছে। আর
আর লিভিং রুমে সোফায় শামলা তালুকদার হাসি হাসি মুখ করে বসে সবার সাথে কথা বলছে। কে বলবে তাকে কাল হসপিটাল থেকে আনা হয়েছে? এই তো তিনি এখন একদম সুস্থ আছে। এসব ভাবতে ভাবতে শারমিন তালুকদার এগিয়ে এসে শাশুড়িকে জিজ্ঞেস করলো তার শরীর খারাপ লাগছে কিনা। তিনি শারমিন তালুকদারের দিকে চোখ গরম করে তাকায়, যার মানে আমি অসুস্থ না, তোমরা আমাকে সুস্থ থাকলেও অসুস্থ বানিয়ে দাও। কেন? তোমাদের বুঝি আমি সুস্থ থাকলে ভালো লাগে না? শাশুড়ির এমন চাহনি দেখে শারমিন তালুকদার হেসে দিলেন। হালকা জড়িয়ে ধরে বলে ওঠে, এত রাগ করতে নেই মা, আমরা তো আপনার ভালোই চাই। শামলা তালুকদার নিজেও ছেলের বউকে এক হাত মাথায় রেখে মুচকি হাসে। এক ছেলে তার আর কোনো সন্তান হয়নি, তবে শামলার খুব শখ ছিল একটা মেয়ের, কিন্তু তার স্বামী কখনো সন্তান না হওয়া নিয়ে মন খারাপ করতেন না। কিন্তু ওনার স্বামী ওনাকে সান্ত্বনা দিতেন। এভাবে দেখতে দেখতে ছেলে বড় হতে লাগলো। তারপর ছেলে এতিম একটা মেয়েকে বিয়ে করলেন। উনি বা ওনার স্বামী হাসি মুখে মেনে নিয়েছিল ওনাদের না বলে বিয়ে করার সম্পর্ক, আর শারমিনকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতেন, আর এখনো বাসে। আর শারমিন তালুকদারও নিজের মায়ের অভাবটা শামলা তালুকদারকে দিয়ে মায়ের ভালোবাসার শূন্যস্থানটা পূরণ করে নিলেন। এসব ভাবতে ভাবতে শামলা তালুকদার মুচকি হাসে, কিন্তু হঠাৎ মুখ গম্ভীর করে বলে ওঠে, সব কিছু ঠিকঠাক নিয়েছিস তো? কোনো কিছু কমতে যেন না থাকে। মা ভরসা আছে। না থাকলে বুঝি এত বড় দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্তে বসে থাকতাম? আমি সব সকালেই ওকে দিয়ে এসেছি, এখন শুধু পার্লারের মেয়ে আসাই বাকি। শারমিন তালুকদারের কথার মাঝেই দুইটা মেয়ে এলো। সাফারাত নিয়ে এসেছে মেয়েগুলোকে। মা, তুমি ভাবির রুমে ওনাদের দিয়ে এসো, ভাইয়া পাঠিয়েছে। আচ্ছা, আপনারা আমার সাথে আসুন। মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলে। শারমিন তালুকদার বুঝতে পারছে এরা পার্লার থেকে এসছে, তাই তিনি তাদের নিয়ে উপরে আলোর রুমের দিকে পা বাড়ালো। ওনার পিছনে পিছনে মেয়েগুলো এলো, কিন্তু আলোর রুমে প্রবেশ করে শারমিন তালুকদারের ভুরু কুঁচকে আসে। ওয়াশরুমের দরজা খোলা, বারান্দায় দরজাটাও খোলা, রুমে কেউ নেই। শারমিন তালুকদারের কপালে চিন্তার রেখা ফুটে ওঠে। তিনি বারান্দায় এগিয়ে গিয়ে থমকে দাঁড়ায়। এটা কি করে করতে পারলো আলো? এটা করার আগে একবার কি মেয়েটার বুক কাঁপলো না? এতটা স্বার্থপর কি করে হলো? ম্যাম, আমরা কি চলে যাব? দুইটা মেয়ের মধ্যে একটা মেয়ে জিজ্ঞেস করে। মেয়েটার প্রশ্নে শারমিন তালুকদার সম্মতি ফিরে পায়। তিনি পেছন ফিরে হালকা হেসে বলে ওঠে, হুম, দরকার পড়লে আমরা আবার ডেকে নেব। মেয়েগুলো থমথমে মুখ করে চলে গেল। যাওয়ার সময় দুজনে কিছু কথা বলছিল, যা শুনে বাড়ির প্রতিটা মানুষ অবাক হলো। সাথে কিছু কিছু প্রতিবেশী মুখ টিপে হেসে টিটকারি করতেও পিছু পা হয় না। এদিকে শামলা তালুকদার এসব শুনে কেমন করতে লাগলো। সাফারাত ওনাকে কোলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। শারমিন তালুকদার ততক্ষণে ড্রাইভারকে গাড়ি বের করতে বলে। আর ঠিক তখনই সাহাবের গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করে। সাহাবের অ্যাসিস্ট্যান্ট আরিফ ড্রাইভিং করছে, আর সাহাব ফ্রন্ট সিটে বসে। বাড়ির বাইরে এত মানুষজনের ভিড় দেখে সাহাব গাড়ি থেকে নেমে এগিয়ে আসতেই দেখা মিলে সাফরাত শামলা তালুকদারকে কোলে নিয়ে দাঁড়িয়েছে, আর ড্রাইভার গাড়ি বের করছে। যা দেখে সাহাবের বুঝতে বাকি থাকে না দাদুন আবার অসুস্থ হয়ে পড়েছে। আর আশেপাশে থেকে আসা কিছু কথা শুনে বুঝতে বাকি থাকে না দাদুনের অসুস্থ হওয়ার কারণ। দাদুনকে গাড়িতে তুলে দিয়ে সাফারাত আর শারমিন তালুকদারকে সাথে পাঠিয়ে দেয়, আর নিজেও নিজেদের পারিবারিক ডক্টরকে ফোন দিয়ে জানিয়ে দেয়। অতঃপর আবারও কাউকে ফোন করে। কথা শেষে ফোন কাটে। তারপর আরিফের দিকে তাকিয়ে বলে ওঠে, এই এলাকা ছেড়ে যেন বেরোতে না পারে। আরিফ সাহাবকে নিয়ে চিন্তা না করতে বলে নিজেও বেরিয়ে পড়ে বাড়ি থেকে। আর সাহাব নিজের মাথায় চুল খামছে ধরে দুহাতে তারপর বিড়বিড় করে বলে ওঠে, জান, একদম ঠিক করনি এটা। তুমি হয়তো জানোই না, তুমি নিজের অজান্তেই কত বড় একটা ভুল করলে আর কতগুলো মানুষকে কষ্ট দিলে। কিন্তু তুমি কি ভেবেছ পালিয়ে গিয়ে বেঁচে যাবে আমার কাছ থেকে? তবে তুমি ভুল, আমার থেকে মুক্তি পাবে না কিছুতেই। আমার বেঁচে থাকতে হলে যে তোমাকে চাই চাই, মাফিয়া আমি। আলো ওর এক ফ্রেন্ডের বাসায় এসেছে। সন্ধ্যা এসেছে আর এখন রাত 10টার বেশি সময় বাজে। এর মধ্যে সাহাব খুঁজে নিয়ে এখানেও এসে পড়েছে। আলো আজ রাতটা এখানে কাটিয়ে কাল চট্টগ্রাম চলে যেত। এখন যার বাসায় এসেছে ওর বোনের বাসায়, সেখানে ভার্সিটিতে অ্যাডমিশন নিত।
আর দু একটা টিউশন করিয়ে একা একা জীবন কাটাবে বলে ঠিক করেছিল, কিন্তু সেটা মনে হয় আর হচ্ছে না। আলো এসব ভাবছিল, কিন্তু সাহাব আবারও ধমকের সুরে বলে ওঠে। কি হলো? উত্তর দিচ্ছ না কেন? সাহাবের ধমকে আলো হালকা নড়ে চড়ে দাঁড়ায়, অতঃপর মাথাটা তুলে একবার চোরা চোখে তাকায় সাহাবের দিকে, আবারও মাথা নুইয়ে আমতা আমতা করে প্রশ্নের জবাব দেয় আলো। হ। না ম্যাম, স্যার তো যারা ড্রাগস বিক্রি করে তাদের। কিন্তু আরিফ আলোর উত্তর না শুনে নিজে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সাহাব তার আগেই ধমক দিয়ে ওঠে। আরিফ, ব্যাস, আরিফ আর কিছু বলতে পারে না, সাহাবের দিকে তাকিয়ে একটা ঢোক গিলে নেয়। সাহাব আরিফকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলে ওঠে। বাহিরে যাও। আরিফ মাথা হেলিয়ে জানায়। আচ্ছা স্যার। তারপর আরিফ রুম থেকে বেরিয়ে চলে গেল। সাহাব এবার আরও একটু এগিয়ে গেল আলোর দিকে। আলো নিচের দিকে তাকিয়েছে বিধায় সেটা ওর নজরে আসে না। ছেড়ে দেব সব, তবু পালিয়ে যাবে? আলো মাথা নিচু করেছিল, কিন্তু সাহাবের কথায় মাথা উঁচু করে বিস্ফোরিত নয়নে চাইল সাহাবের দিকে। কি করুণ কণ্ঠ! এই লোকটা কি বলছে এসব? সত্যি ভালো হয়ে যাবে? কিন্তু তার আগে প্রশ্ন হলো, আরিফ ভাই তখন কি বলতে চাচ্ছিল? আলোকে এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে দেখে সাহাব আবারও বলে ওঠে। সত্যি বলছি, দাদুন অসুস্থ, প্লিজ রাজি হয়ে যাও। তারপর একটু থেমে আবারও বলতে লাগলো। আমরা দুই ভাই, দাদু ভাই দাদুন, মা বাবার সুন্দর একটা সুখী পরিবার। দাদুনের আর মায়ের আশা ছিল সাফারাত মেয়ে হবে, কিন্তু তাদের আশায় জল ঢেলে সাফারাত এলো। তবে সেটা নিয়ে কখনো কেউ মন খারাপ করতো না। তবে তাদের শাশুড়ি বউয়ের একটা মেয়ের শখ রয়ে যায়। এর মধ্যে দাদু ভাই আমাদের ছেড়ে চলে গেল। আমরা সবাই তখন শোকে ছিলাম। এভাবে চলছিল দিন। আমি তখন 9-এ পড়ি, সাফারাত 4র্থ শ্রেণী। একদিন অফিস থেকে আসার সময় বাবা তোমাকে নিয়ে এলো। তখন তোমার 7 বছর বয়স। বাবা বলেছিল তোমার বাবা রাজনীতি করত, আর কোনো এক জনসভায় গোলাগুলির কারণে অনেক লোক মারা গেল, তাদের মধ্যে তোমার বাবাও ছিল। আর সেই শোক সহ্য করতে না পেরে তোমার মাও মারা যায়। আর তোমার মা আমাদের অফিসে কাজ করতো বিধায় বাবা তখন তোমাদের বাসায় যায়। কিন্তু তোমাদের কোনো কাছের মানুষ ছিল না তখন, কারণ তোমার মা বাবা পালিয়ে বিয়ে করেছিল। তাই তাদের নাকি কারোর পরিবার থেকে কেউ মেনে নেয়নি। বাবা সেদিন পাড়া প্রতিবেশী থেকে এসব শুনে বুঝতে পেরেছিল তোমার এই শহরে আপন বলতে কেউ নেই যার কাছে তোমায় রেখে আসবে। তাই তিনি তোমায় সাথে করে আমাদের বাড়ি নিয়ে এলো। মা আর দাদি সে কি খুশি হয়েছিল তুমি আসাতে, যেন দাদু ভাইয়ের শোকটা কাটিয়ে দাদুন আর মা কিছুটা স্বাভাবিক হলো। তোমায় দুজনে খুব যত্ন করতো, ভালোবাসতো। আল্লাহ তাদের আশা পূরণ করেছিল কিনা তাই। এসব দেখে আমার হিংসে হতো, কারণ মা সাফারাত আর আমাকে যেন কম ভালোবাসতো এমন মনে হতো আমার। কিন্তু আসলে তেমনটা না। আমাদের আগে যেমন ভালোবাসতো তেমনই ছিল, কিন্তু তোমায় বেশি ভালোবাসতো বলে আমাদের এমন মনে হতো। আমি দাদুনকে একদিন রাগ করে বলেছিলাম যাতে তোমায় এতিমখানায় রেখে আসে। সেদিন দাদুন হেসে বলেছিল তুমি বড় হলে নাকি তোমাকে আমার বউ বানাবে, তাই যাতে আর হিংসা করতে না পারি। সাহাব কথাটা শেষ করে সেন্টার টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে পানিটা এক নিঃশ্বাসে শেষ করে। আলো মন দিয়ে সাহাবের প্রতিটা কথা শুনেছে। চোখে থেকে জল গড়িয়ে পড়ছিল বোধহয়, তাই গালে দাগ বসেছে। কিন্তু সাহাবের লাস্ট কথাগুলো শুনে কেমন ভুরু কুঁচকে আসে। সাহাব গ্লাসটা আবার যথাস্থানে রেখে ফোঁস করে শ্বাস ফেলে আবারও বলতে লাগলো। তারপর থেকে অদ্ভুত এক কারণে তোমাকে আমারও আর হিংসা হতো না, সবসময় কেমন কেমন একটা ফিলিংস হতো। এভাবে দিন পেরিয়ে মাস, মাস শেষ বছর, এইভাবে সময় কাটতে লাগলো। আমি সাফারাত তোমাকে ভালোবাসতে লাগলাম, কিন্তু সাফারাত বোন হিসেবে ভালোবাসলেও আমি সেটা পারিনি। স্কুল, কলেজ, ভার্সিটিতে কম মেয়ে ঘুরেনি আমার পেছনে। সবগুলো বড়লোক বাবার সুন্দরী মেয়ে ছিল, কিন্তু আমার কেন জানি একটাকেও ভালো লাগতো না। সব সময় তোমার কথা ভাবতাম, কিন্তু তুমি তো আমার অনেক ছোট, আর সবাই আমাদের ভাই বোন জানে।
যদি কেউ বুঝতে না পারে আমি ভাই হয়ে, যদিও আপন নই তবুও কখনো কারোর সাথে শেয়ার করিনি। মনের ভিতর চেপে রেখে দিয়েছিলাম নিজের মনের অনুভূতিগুলো, ভালোবাসা। দেখতে দেখতে আমার পড়ালেখা শেষ, বাবার সাথে নিজেদের ব্যবসায় যোগ দিলাম। আর এইভাবে কেটে গেল কয়েক বছর। তুমিও ইন্টার পরীক্ষা দিলে, আর হঠাৎ দাদুন অসুস্থ হয়ে পড়ল। আর সেদিন দাদুন 12 বছর আগের কথাটা আবারও বলে উঠল, আর এটা ওনার শেষ ইচ্ছে বলে জানালো। আমিও স্তব্ধ হয়ে গিয়েছিলাম। সাথে কী পরিমাণ খুশি হয়েছে আমি নিজেও জানি না। বাবা আর মায়ের সাথে কথা হলো এই বিষয়ে। বাবা মা দুজনে এক পায়ে রাজি, কিন্তু বাবার অফিসিয়াল কাজে দেশের বাইরে যেতে হবে, তাই বিয়ের ডেটটা 1 মাস পরে দেয়া হলো। দাদুনকে বলেছিলাম তোমার সাথে একবার কথা বলে নিতে এই ব্যাপারে, কিন্তু দাদুন না করলো। তবু আমি নিজে থেকে তোমার সাথে কথা বললাম, কিন্তু তুমি রাজি না, কারণ আমি মাফিয়া। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তুমি এটা ভুল শুনছো, তাই বিয়েতে রাজি হলে না। যদিও নিজেও আমাকে ভালোবাসো আর বিয়ের কথা চলছে এটাও তুমি জানতে। আর এখন সবটা তোমার উপর নির্ভর করছে তুমি কি চাও, কিন্তু উত্তরটা যেন পজিটিভ আসে। কথাগুলো শেষ করে সাহাব আলোকে নিয়ে ওর ফ্রেন্ডের কাছ থেকে বিদায় নিয়ে ফ্ল্যাটের থেকে বেরিয়ে আসে। আরিফে বসে আছে ড্রাইভিং সিটে। সাহাব আলোকে নিয়ে পিছনে উঠে বসতেই আরিফ গাড়ি স্টার্ট করে। দাদুন। আলো কেবিনের দরজায় দাঁড়িয়ে ডাকে সামলাকে। তিনি চোখ বন্ধ করে শুয়েছে, কিন্তু আলোর কণ্ঠ শুনে চোখ খুলে তাকায়। খুব স্বাভাবিকভাবে হাত দিয়ে ইশারা করে কাছে আসতে বলে। শারমিন তালুকদার বসেছিল শাশুড়ির হাত ধরে। তিনি উঠে দাঁড়ালো। আলো এগিয়ে এলো, জাপটে জড়িয়ে ধরে সামলাকে ফুপিয়ে কেঁদে উঠল। কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, সরি দাদুন, আমি বুঝতে পারিনি। আম সো সরি। শামলা তালুকদার আলোর মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলে ওঠে। ইটস ওকে দাদুন। আলো ওনাকে ছেড়ে দিয়ে ওনার গালে একটা টুপ করে চুমু খেয়ে নিল। এটা কেবিনের বাইরে থেকে কেউ দেখে হিংসায় জ্বলে উঠল। আলো শামলা তালুকদারকে ছেড়ে সাহাবের মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, সরি মামুনি, আমি তোমাদের সবাইকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আর এর বিনিময়ে আমরা তোমায় শাস্তি দিব না, কিন্তু একজন দিলে আমরা কিছুই করতে পারবো না। তুই এটা কেন করেছিস জানি না, আর জানতেও চাই না, কিন্তু ভবিষ্যতে আর এমন কিছু করিস না মা। শারমিন তালুকদারের কথায় আলো ওনাকে জড়িয়ে ধরে থাকা অবস্থায় বলে ওঠে, তোমায় ছুঁয়ে কথা দিলাম, আর কখনো এমন করব না, আর তোমাদেরও কষ্ট পেতে দেব না। শুধু তোমরা দোয়া করো। আপনি তখন কি বলতে চাইছিলেন আরিফ ভাই? যদি সত্যি আমাকে বোন মনে করেন, তবে আশা করি সত্যিটা বলবেন। আরিফ ওর নিজের বউয়ের সাথে ফোনে কথা বলছিল হসপিটালের করিডোরে দাঁড়িয়ে, কিন্তু পিছন থেকে আলোর কণ্ঠ শুনে ফোন কেটে প্যান্টের পকেটে রেখে দিয়ে পিছনে ফিরে খুব স্বাভাবিকভাবে বলে, বলুন কি জানতে চান? আপনি তখন কি বলতে চাইছিলেন? আপনার স্যার যারা ড্রাগস বিক্রি করে তার কি বলুন না প্লিজ। আলো বেশ উত্তেজিত হয়ে প্রশ্ন করে। আরিফ চারদিকে একবার চোখ বুলিয়ে নেয়, তারপর আস্তে আস্তে করে বলতে শুরু করে, স্যার আজ অনেক বছর ধরে এই কাজটা করে আসছে। যারা ড্রাগস আর নারী পাচার করে তাদের কাজ সফল হতে দেয় না। স্যার মাফিয়া, কিন্তু শুধু খারাপ মানুষের কাছে। এতটুকুই জেনে রাখুন ম্যাম। কথাগুলো শেষ করে আলোকে কিছু বলতে না দিয়ে আরিফ হন্তদন্ত হয়ে চলে গেল। আলো হতভম্ব হয়ে দাঁড়িয়েছে, না জেনে শুনে কি করে বসলো। আচ্ছা, সাহাব ভাই কি এত বড় ভুল করার পরেও বিয়ে করবে ওকে? আলো যখন ভাবনায় বিভোর, ঠিক তখনই সাহাব পেছন থেকে বলে ওঠে। এত রাতে এখানে কি করছো একা একা? সাহাবের কথায় আলোর সম্মতি ফিরে পায় আর চারদিকে চোখ বোলায়। তারপর সাহাবের দিকে ফিরে বলে ওঠে, কই কিছু না। দাদুনকে কাল সকালে রিলিজ দেবে। হুম, ডক্টরের সঙ্গে কথা বলে এসেছি। মা বলেছে তোমাকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য। আলো আর কথা বাড়ায় না, সাহাবের সাথে হসপিটাল থেকে বেরিয়ে আসে। রাত 1:30 বাজে। মানুষজন একদমই নেই বললেই চলে। শুধু হসপিটালের আশেপাশে 2-3টা ওষুধ ফার্মেসি খোলা, আর বড় বড় গাড়িগুলো সাই সাই করে আওয়াজ তুলে আবারও চলে যাচ্ছে। বাইরে ঠান্ডাটা একটু বেশি লাগছে। আলোর মনে হচ্ছে হসপিটালের ভেতর একটু কম ছিল। আলো ফ্রন্ট সিটে বসে আছে, 2 বাহুতে 2 হাত ঠেকিয়ে। গাড়ি চলছে নিজ গন্তব্যে, আর বেশি সময় লাগবে না, হয়তো আধ ঘন্টা। আলো সব ভাবতে ভাবতে নিজের হাত দুটি ওড়নাটা আরও একটু টেনে টুনে গায়ে জড়ালো। কিন্তু হায় আফসোস, এই পাতলা ওড়না কি আর এই জানুয়ারি মাসের কনকনে শীত দমন করার মতো পোশাক?
তবুও চুপচাপ বসে আছে। সাহাব দেখছে আর চোখে, একটু পর পর প্রেয়সীকে দেখছে, কিন্তু ওর বেশ মজাই লাগছে কেন জানি। কিন্তু আলোর মলিন হয়ে থাকা মুখের দিকে তাকিয়ে আর ভালো লাগে না। কিছু ভেবে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে নেয়। নিজের শরীর থেকে ব্লেজারটা খোলে, আলোর গায়ে সামনে থেকে জড়িয়ে দেয়। আলো হতভম্ব একটু নড়ে চড়ে বসে, আর চোখে তাকালো সাহাবের দিকে। বুকের বেশ অনেকটা জায়গা উন্মুক্ত, শার্টের বোতাম বেশ কয়টা খোলা, যার ফলে লোমযুক্ত উন্মুক্ত বুকটা বেশ মোহনীয় লাগছে। আলো সেদিকে তাকিয়ে আবারও মাথা নিচু করে, যা দেখে সাহাব ঠোঁট টিপে হাসে। সাহাব মুখে হাসি রেখে আবারও গাড়ি স্টার্ট করে। আপনার ঠান্ডা লাগবে। মিনমিন করে বলে ওঠে, না, কেন? বাইরে অনেক ঠান্ডা। তুমি আমার আশেপাশে থাকলে আমার এসিতেও গরম লাগে, সেখানে এই শীত নিছক তুচ্ছ। আলোর প্রশ্নে সাহাবের এমন জবাবে আলোর শরীর শির দাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। চোখ ঘুরিয়ে মাথা নুয়ে নিল। লজ্জা পেয়েছে কিনা কোনো কথা বলে না পুরো রাস্তা আলো। সাহাব বলেনি। গাড়ি এসে তালুকদার বাড়ির গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পরপরই সাহাব গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। আলো নামে। সাহাব দারোয়ানকে চাবি দিয়ে গাড়ি গ্যারেজে রাখতে বলে। আলোকে নিয়ে বাড়িতে চলে এলো। বিয়ে হয়নি বলে বেঁচে গেলে, নয়তো এই লজ্জা পাওয়া মুখটা তোমার কাল হয়ে দাঁড়াতো। সাহাব কথাগুলো বলে আগে আগে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে চলে গেল। আলোর বাক্যগুলোর মানে বুঝতে মিনিটখানেক সময় লাগে। বুঝতে পেরে আবারও লজ্জা পায়, কিন্তু পরক্ষণেই ভাবে এই লজ্জা পাওয়ার জন্যই তো এসব শুনতে হলো। আর এসব ভেবে নিজের উপর নিজেই বিরক্ত হলো। এই লোকের সামনেই কেন লজ্জা পেতে হবে? কিন্তু লজ্জার কি দোষ? এই অসভ্য লোকই তো এমন নির্লজ্জ মার্কা কথা বলে, তাই সব দোষ এই লোকের। আলো এসব ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বিড়বিড় করে বলে ওঠে, নিজে যেমন অসভ্য, কথাগুলো তেমন অসভ্য। বাবা বলনি আজ আসবে? কাজ শেষ, ভাবছিলাম কদিন পর ফিরবো, কিন্তু তোমার দাদুন অসুস্থ, তাই কাল সন্ধ্যায় ফ্ল্যাটে, আজ সকালে বাড়ি। সাহাবের প্রশ্নের জবাব দিয়ে সেলিম তালুকদার গিয়ে সোফায় মায়ের পাশে বসে জিজ্ঞেস করে, মা এখন কেমন লাগছে? বিয়েটা হলে পুরোপুরি সুস্থ হয়ে যাব। মুখ গোমট ভাব নিয়ে বলে ওঠে সালমা তালুকদার। মায়ের এমন কথায় সেলিম তালুকদার আর সাফারাত সহ উপস্থিত সবাই হেসে দিল। সাহাব নির্বিকার। আলো শারমিন তালুকদার পেছনে দাঁড়িয়ে লজ্জায় রংধনু হচ্ছে। হ্যালো, এদিকে এসো, বসো বাবার পাশে। সেলিম তালুকদারের ডাকে আলো লজ্জা ভুলে শারমিন তালুকদারের পেছনে হতে পা টিপে টিপে এগিয়ে গিয়ে ওনার পাশে বসে। আলোর ঠিক বরাবর অপর পাশের সোফায় সাহাব বসে, আর তার পাশে সাফারাত। দেখো, তোমাকে না বলে হয়তো আমাদের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া ভুল হয়েছে। দ্বিতীয়বার আমরা কেউ আর সেটা করতে চাই না। এখন তুমি যা বলবে তাই হবে। আমি তোমার কাছে এখনই উত্তর চাচ্ছি না, তুমি ভাবো, সময় সময়ের দরকার নেই বাবাই, তোমাদের যা ভালো মনে হয় করো। আর আমি জানি আমি ভুল করেছি, হয়তো তোমাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আর তোমরা সেটার জন্য কেউ আর প্লিজ কষ্ট পেও না। কথাগুলো বলে আলো আর এক সেকেন্ডও বসে না, দৌড়ে উপরে চলে যায়। সেলিম তালুকদারও সবার সাথে আলাপ আলোচনা করে ফ্রেশ হতে যায়। সাফারাত ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। শারমিন তালুকদার শাশুড়িকে নিয়ে ওনাকে রুমে দিয়ে আসতে যায়। সাহাবও খাবার টেবিলে থাকা ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে খেতে খেতে উপরে চলে এলো। আলো কম্বল গায়ে বিছানায় গোল হয়ে বসে আছে, একটা উপন্যাসের বই হাতে। দরজা খোলার শব্দে সেদিকে তাকিয়ে দেখলো সাহাব দাঁড়িয়ে আছে, মুখে হাতে আধ খাওয়া আপেল। আলো সেদিক হতে চোখ ফিরিয়ে মুচকি হেসে সাহাবকে জিজ্ঞেস করে ওঠে, কিছু বলবেন? সাহাবের কোনো হেলদোল নেই, আলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে, যা দেখে আলোর ভুরু কুঁচকে আসে। বই পাশে রেখে বিছানা থেকে নেমে সাহাবের সন্নিকটে আসে। সাহাব ভাইয়া। আলোর জোরে ডাকে সাহাব ধড়ফড়িয়ে উঠে কানে হাত দিয়ে চেপে ধরে চোখ বন্ধ করে নেয়, যা দেখে আলো জোরে জোরে হাসতে থাকে। সাহাব কান হতে হাত সরিয়ে নেয়, হাতে থাকা আধ খাওয়া আপেল গুজে দেয় আলোর মুখে। তারপর নিজেও চোখ টিপে দিয়ে বলে ওঠে, এটা শেষ করে রেডি হয়ে এসো, আর তুমি চাইলে এভাবেও আসতে পারো, আমার কোনো প্রবলেম নেই। বলে আবারও চোখ টিপ দিয়ে রুম ত্যাগ করে। আর আলো সেদিকে এখনো চোখ বড় বড় তাকিয়ে মুখ থেকে আপেলটা বের করে নিজের শরীরে দৃষ্টি বুলিয়ে নিজেই লজ্জায় পড়ে যায়। এই শীতের মৌসুমে আলোর কান গরম হয়ে আসে। এক হাতে কান চেপে ধরে বিড়বিড় করে বলে ওঠে, অসভ্য পুরুষ। ফুল দিয়ে সাজানো সাহাবের রুমের বিছানার মাঝখানে
হালকা মিষ্টি কালার একটা শাড়ি পরে বসে আছে আলো। সাথে অস্থিরতা আর লজ্জা দুইটা মিলে কেমন একটা লাগছে। সাথে আছে কত রকম চিন্তা। রাত এখন 12টার কোঠায় পৌঁছায়নি। সাহাব এখনো আসেনি। শারমিন তালুকদার আলোকে রাত 10:30টার দিকে এখানে রেখে গিয়েছে। সাহাব সেই সন্ধ্যায় বেরিয়েছে। খাবার টেবিলেও ছিল না। এটা নতুন নয়, তবুও আজ তো ওদের বিয়ের প্রথম রাত। একসাথে খাবার তো অন্তত খাওয়া যেত। আর বাড়ি আসা আজ দেরি নয়, সব সময়ই 12টা 1টা, কোনোদিন তো রাত 3টায়ও আসে। আলো এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে। সাহাব রুমে এসে দেখলো তার বউ ঘুমিয়ে আছে। বিয়ের সাজ ছেড়েছে অনেক আগেই। সে বিকেলে দেখছিল একবার। আলো বাঁকা হয়ে শুয়ে আছে। সাহাব রুমে ড্রেস চেঞ্জ করে, একটা 3/4 প্যান্ট পরে, তার উপরে নাইটি পরে নেয়। রাত তখন 1:30টা সুই সুই করছে। লাইট সব অফ করা, সন্ধ্যায় জ্বালানো মোমবাতিগুলো এখনো আছে। তবে আর বেশি হলে মিনিট 5-এর মতো সময় জ্বলবে, তারপর শেষ হয়ে যাবে। সাহাব সেসব লক্ষ্য করে রুমে ড্রিম লাইট অন করে দেয়। বিছানায় গিয়ে বউকে সোজা করে শুয়ে দিতে গিয়ে আলোর তন্দ্রা ছোটে। ধড়ফড়িয়ে কম্বল সমেত উঠে বসে, ডান পাশে দেওয়ালে ঘড়ির দিকে তাকিয়ে। আবারও সাহাবকে পিছনে ফিরে শুয়ে পড়ে। সাহাব দুষ্ট হাসে। বউ যেহেতু ঘুমে নাই, বাসর তো করাই যায়। সাহাব আস্তে করে আলোর চুলগুলো ঘাড় থেকে সরিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় সেখানে। কম্বলের নিচ দিয়ে নিজের শক্ত দানবীয় হাতটা আলোর পেটের উপর রাখে। আলো তৎক্ষণাৎ সাহাবের হাত সরিয়ে উঠে বসে। চোখে জলে টলমল করছে। সাহাব হকচকে ওঠে। অস্থির হয়ে আলোকে আগলে নিতে নিতে জিজ্ঞেস করে, কি হয়েছে, কান্না কেন করছো? আলো কিছু বলে না, ফোপাতে থাকে। সাহাব আলোকে বুকের উপর থেকে আলগা করে আলগোছে গালে হাত রাখে। নিজের ঠোঁট দ্বারা আলোর চোখ হতে গাল বেয়ে গড়িয়ে পড়া পানিটুকু শুষে নেয়। আলোর সাহাবের স্পর্শে কেঁপে ওঠে। চোখ বন্ধ করে সাহাবের পরিহিত কাপড়ের উপর দিয়ে শক্ত করে খামচে ধরে পিঠ। সাহাব সেভাবেই ধরে রাখে বউকে। এভাবে কাটে অনেকক্ষণ। দুইজনেই চুপচাপ। অতঃপর হঠাৎ আলো বলে ওঠে, আপনি বলেছিলেন সব ছেড়ে দেবেন। সাহাব কিছু বলে না। সেভাবে আগের ন্যায় বউকে বুকে নিয়ে চোখ বন্ধ করে থাকে। সময় লাগবে, আস্তে আস্তে চলে আসবো। সত্যি? হুম। ঘুমিয়ে পড়ুন। আলোর কথা শুনে সাহাব চোখ বড় বড় করে তাকায় আলোর দিকে। তারপর আলোর ঘাড়ে নিজের বাম হাতটা রেখে শান্ত চোখে তাকিয়ে বলে ওঠে, বাসর করব না? আলো লজ্জা পাচ্ছে। যাই হালকা ড্রিম লাইটের আলোর মাঝেও চোখে পড়ে সাহাবের। আলো আলগোছে সাহাবের হাতটা নিজের ঘাড় থেকে নামাতে চেষ্টা করতে করতে মিনমিন করে বলে ওঠে, ওয়াশরুম যাব। সাহাব মাথা নেড়ে সরে বসে। আলো উঠে ওয়াশরুমে চলে যায়। সাহাব শুয়ে পড়ে। মিনিট 5-এর মাথায় আলো বেরিয়ে আসে। সাহাবের পাশে বালিশে শুয়ে পড়ে, কিন্তু সাহাব ওকে টেনে এনে নিজের বুকের ওপর রেখে শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, একদম নড়াচড়া করবে না। বাসর তো করতে দিবে না। শান্তিতে একটু ঘুমাতে চাই। আলো আর নড়ে না, কিন্তু ওর কেমন অস্থির অস্থির লাগছে। আলোর মাথাটা সাহাবের বুকে থাকার ফলে আলো সাহাবের হার্টবিট খুব গভীরভাবে অনুভব করতে পারছে। আলো কানটা সাহাবের বুকে রেখে হার্টবিট শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়ে। সাহাব চোখ জোড়া বন্ধ করেছিল এতক্ষণ, কিন্তু ঘুমায়নি। আলোর ঘন ঘন নিঃশ্বাসের শব্দে সাহাব চোখ মেলে তাকায়। আর আলোর মাথাটা প্রথমে নজরে পড়ে। সাহাব আলোর মাথার তালুতে চুমু আঁকে আর বিড়বিড় করে বলে ওঠে, তুমি আমার মানসিক শান্তি, তুমি আমার শখের। ভীষণ ভালোবাসি তোমায়, কিন্তু তোমাকে দেওয়া কথাটা আমি রাখতে পারবো না জান। আরও শক্ত করে জড়িয়ে ধরে বউকে। অতঃপর নিজেও ঘুমিয়ে পড়ে। কিন্তু সাহাব হয়তো জানতোই না আলো ঘুমায়নি। সেও শুনছিল সাহাবের বলা প্রতিটা কথা। আলো সাহাবের দিকে তাকিয়ে কিছু ভাবতে ভাবতে আবারও সাহাবের বুকে মাথা রেখে ঘুমের দেশে তলিয়ে যায়। সকালে 8টার বেশি সময় বাজে। আলো ঘুমিয়েছে আর সাহাব বউয়ের দিকে তাকিয়েছে। রাতে সাহাব বউকে জড়িয়ে ধরে থাকলেও এখন উল্টো। বউ তার এখন নিজ থেকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, যার ফলে সাহাব এখন উঠতে পারছে না। যদি বউয়ের ঘুম ছুটে যায়, তাই নিজেও নড়াচড়া করছে না। এভাবে প্রায় অনেকক্ষণ সময় কেটে যায়, কিন্তু সাহাব তার বউয়ের দিকে একরাশ মুগ্ধতা নিয়ে এখনো তাকিয়েছে এক দৃষ্টিতে। কিন্তু মেয়েদের জন্য সেটাও আর হলো না। নিচে নাস্তা করতে যাওয়ার ডাক পড়েছে। সাহাব আলোকে আস্তে করে নিজের শরীরের উপর থেকে সরিয়ে হাতের বাঁধনগুলো খুলে বালিশে শুয়ে দিয়ে নিজে উঠে তোয়ালে নিয়ে ফ্রেশ হতে চলে যায়। মিনিট 10-এর মধ্যে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সাহাব। আলো ততক্ষণে উঠে বসে বিছানার মধ্যে।
চোখগুলো ফোলা, রাতে কান্না করেছে কিনা, চুল এলোমেলো, সাথে শরীরে কাপড় ঠিক নেই। সাহাবকে সেদিকে তাকিয়ে যেন নেশা ধরে এলো। শুধু আলোর মাঝে দৃষ্টি আটকে আছে। আলো সাহাবকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, কি হয়? কিন্তু কথা শেষ করার আগে একবার নিজের দিকে দৃষ্টি বুলিয়ে সবটা কথা সম্পূর্ণ না করে শাড়ি টেনে টুনে ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু সাহাব পাশের সোফায় তোয়ালে ছড়িয়ে ফেলে এগিয়ে আসে ঘুম থেকে ওঠা সদ্য বউয়ের নিকটে। হাঁটু মুড়ে বিছানায় বসে বউয়ের সামনে। আলো ততক্ষণে বুঝে গিয়েছে সাহাবের মতলব, তাই ধাক্কা দিয়ে বিছানা থেকে নামার চেষ্টা করে। কিন্তু সাহাব তা হতে দিলে তো? স্বামীর এমন শক্তপোক্ত শরীর থেকেও যদি বউ এই রোমান্টিক সময় পালিয়ে যায়, তবে লোকচক্ষু মুখ দেখানো দায় হবে যে। আর সেটা কিন্তু এই সামনে বসা সুদর্শন পুরুষ হতে দেবে? হুম। সাহাব আলোকে এক ঝটকায় নিজের কোলে এনে বসালো। কাঁধ হতে শাড়ির আঁচল সরিয়ে চুমু আঁকে সেখানে। আলো কেঁপে উঠে শক্ত করে চোখ খিচে বন্ধ করে নেয়। চোখ বন্ধ করে কাঁপা কাঁপা ঠোঁট নেড়ে বলে ওঠে, ফ্রেশ হব। দরকার নেই, করছিলাম না কন্ট্রোল। তুই তো সবটা আবার এলোমেলো করে দিলে, এখন সহ্য করতে হবে। নেশাতুর কণ্ঠে কথাগুলো বলেই সাহাব আলোর মাথাটা ঘুরিয়ে নিজের অধর জোড়া দিয়ে আলোর অধর চেপে ধরে ভালোবাসার পরশ দিয়ে থাকে। সাথে নিজের হাত জোড়াতো অবাধ্য স্পর্শ করেই যাচ্ছে আলোর সারা শরীরে। বেশ অনেকটা সময় নিয়ে সাহাব আলোর ঠোঁটের উপর রাজত্ব চালিয়ে ছেড়ে দিয়ে দুগালে হাত রেখে বলে ওঠে, আমি আর ধৈর্য ধরতে পারলাম না জান। তোমাকে আমার সম্পূর্ণ চাই, একদম নিজের করে নিজের অস্তিত্ব বানাতে। আলো পিটপিট করে তাকায় সাহাবের দিকে, যা দেখে সাহাব ঠোঁট এলিয়ে হাসে। আলোর এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে আবারও আবদার কণ্ঠে বলে ওঠে, জান ভালোবাসি। স্বামীর এমন আবেদন কি স্ত্রী হয়ে ফিরিয়ে দিতে পারে কোনো নারী? আলোও পারে না। শক্ত করে জড়িয়ে ধরে নিজের ইচ্ছে জানান দেয়। সাহাবও নিজের উত্তরে পেয়ে বউকে নিয়ে নিজের ভালোবাসার রাজ্যে পাড়ি জমায়। বাবা, আমাদের ইতিমখানায় আজ সকাল থেকে একটা মেয়ে পাওয়া যাচ্ছে না। আমি শুনেছি। তুমি ভাইয়াকে ডাকো। সেলিম তালুকদারের কথা শুনে সাফারাত দৌড়ে উপর সাহেবের রুমের উদ্দেশ্যে চলে গেল। শারমিন তালুকদার কপালে চিন্তার ভাঁজ ফেলে থমথমে কণ্ঠে স্বামীর উদ্দেশ্যে বলে ওঠে, কি হচ্ছে বলুন তো? কয়েকদিন আগে 2টা বাচ্চা চুরি হয়ে গেল, আর আজ 18 বছরের একটা যুবতী মেয়ে। বুঝতে পারছি না। আচ্ছা, তোমরা এ নিয়ে চিন্তা করো না। মা কোথায়? রুমে ঘুমিয়ে আছে। তাদের স্বামী স্ত্রীর কথার মধ্যে সাহাব সাফারাত দুইজনে নিচে এলো। আর ঠিক তখনই আরিফ বাড়ির ভিতরে প্রবেশ করে। সাহাবের কাছে এসে দাঁড়ায়। সেলিম তালুকদার কথা বলছে সাহাবের সঙ্গে। সাফারাতের সেদিকে কোনো মনোযোগ নেই। সে এক মনে কিছু ভেবে চলেছে। শারমিন তালুকদার একজন মেয়েটকে ডাকতে ডাকতে রান্নাঘরে চলে গেল। আরিফ কিছু একটা করছে ফোনে। আলো নিচে এসে সোজা রান্নাঘরে চলে গেল। শারমিন তালুকদার আলোকে ডাইনিং টেবিলে বসতে বলে মেয়েটকে খাবার দিতে বলে, কিন্তু আলো নিষেধ করে সব সময়ের মতো নিজে খাবার নিয়ে রান্নাঘরে শারমিন তালুকদারের পাশে একটা টুলে বসে খাবার খেয়ে নিল। শারমিন তালুকদার বেশ খুশি। এটাই চাইতো তিনি, একটা মেয়ে যে সব সময় তার পাশে পাশে ঘুরঘুর করবে। আর এখন থেকে এটা সব সময় হবে, তিনি নিশ্চিত। এসব ভাবতে ভাবতে তিনি কফিগুলো একজন মেয়েদের হাতে দিয়ে ড্রয়িং রুমে দিয়ে আসতে বলে, আর নিজেও সানায়াকে নিয়ে লিভিং রুমে আসে। আচ্ছা আমি দেখছি বাবা, চিন্তা করো না। কথাটা শেষ করে সাহাব কফির কাপে চুমুক বসায়। এর মধ্যে শামলা তালুকদার এখানে এসে উপস্থিত হয়েছে। সাহাব দাদুনের ভালো মন্দ জিজ্ঞেস করে। তারপর হাতে থাকা মগটা সেন্টার টেবিলে রাখতে রাখতে আলোকে রুমে আসার জন্য ইশারা করে। শারমিন তালুকদার সেটা লক্ষ্য করে, আর সাহাব উপরে যাওয়ার সাথে সাথে তিনিও আলোকে রুমে যাওয়ার জন্য বলে। আলো মুচকি হেসে ওনাকে জড়িয়ে ধরে রুমে চলে আসে। সাহাব রুমে নেই। আলো ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। এখন বেলা 11টার মতো বাজে। এখনো সূর্যের দেখা নেই। চারদিকে কুয়াশা আচ্ছন্ন। আলো গায়ে থাকা চাদরটা আরো একটু শক্ত করে পেঁচিয়ে নেওয়ার জন্য এটা দুদিকে ছড়িয়ে নিল, কিন্তু সেটা আর পেঁচানো হয় না। ঠান্ডা দুটি হাত পেছন থেকে চাদর সহ আগলে নিল আলোকে। আলো কেঁপে উঠল। চোখ বন্ধ করে অনুভব করতে পারল এটা তার ব্যক্তিগত পুরুষটা। তাই মুচকি হেসে নিজেও ঘাড় হেলিয়ে দেয় স্বামীর শক্ত চওড়া বুকে। ততক্ষণে সাহাবের হাত শরীরে থাকা শাড়ি ভেদ করে নিজের দানবীয় হাতের বিচরণ চালায় বইয়ের উন্মুক্ত পেটে। আরো একটু শক্ত করে চেপে ধরে বুকের সাথে।
বেরোতে হবে, কখন ফিরবো জানি না। কথাটা লম্বা লম্বা শ্বাস টেনে বলে সাহাব। অতঃপর বউকে পাশের দোলনার সাথে চেপে ধরে নিজের ওষ্ঠে বউয়ের ওষ্ঠ এক করে দেয়। লম্বা গাঢ় একটা চুম্বন করে বউকে। বেশ অনেকটা সময় নিয়ে ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে ঘন ঘন নিঃশ্বাস নেয় দুজনে। সাহাব শান্ত হয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, ভালোবাসি বউ, রাতে ফিরে আসবো, অপেক্ষা করবে? করব। আলো ফটাফট উত্তর দেয়। বাসর রাতে ঘুমিয়ে পড়েছিল, এতে আলোর খারাপ লেগেছিল। আর আজ বিয়ের 1 মাসেরও বেশি সময় হয়ে এলো। রোজ রাতে আলো সাহাবের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। তাই আজ সাহাবকে আগে আগে জানিয়ে দিল। সাহাব বউয়ের এমন উত্তর পেয়ে হাসে। খুব কমই এমন হাসি হাসে এই ব্যক্তি। সব সময় তো শয়তানি হাসি, নয়তো ঠোঁট কামড়ে এমন সুন্দর আর প্রশান্তিময় হাসি আলো সাহাবের মুখে কমই দেখেছে। দুইজনেই দুজনের ভাবনায় বিভোর। আর ঠিক তখনই আরিফ রুমের দরজায় নক করে। সাহাবকে যেতে হবে, তাদের যে অনেক বড় একটা কাজ আছে আজ রাতে। সাহাব আরও একবার বউয়ের ঠোঁটে হালকা করে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়, আর তারপর কপালে চুমু খেয়ে সাবধানে থাকতে বলে রুম থেকে বেরিয়ে এলো। পেছন পেছন আলো নিচে নেমে আসে। সেলিম তালুকদারও লিভিং রুমে বসে। ছেলেকে দেখে উঠে এসে ছেলের কাঁধে চাপড় মেরে বলে ওঠে, সাবধানে, আর আমি সব রকম ব্যবস্থা করে রাখবো। সাহাব মুচকি হাসে। মায়ের কাছে বলে সাফারাত। আরিফকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। রাত 12টা 41 বাজে। আলো বসে একটা উপন্যাস পড়ছে। একটু আগে এসেছে শারমিন তালুকদারের রুম থেকে। সন্ধ্যায় যখন লিভিং রুমে বসে নাস্তা করেছিল সবাই, আর ঠিক তখনই একটা কল আসে, আর তিনি হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। আলোর কেমন অস্থির অস্থির লাগছে, ভালো লাগছে না কিছু। আলো বইটা পাশে রেখে রুম থেকে বেরিয়ে যায়। একটা রং চা খাওয়া দরকার, নয়তো রোজকার ন্যায় আজও আবারও ঘুমিয়ে পড়তে পারে। আলো সব ভাবতে ভাবতে নিচে এসে রান্নাঘরে চলে আসে। তারপর চা করে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে লিভিং রুমে আসতেই বাড়ির কলিং বেলটা সশব্দে বেজে ওঠে। কেউ অনবরত বেল বাজিয়ে যাচ্ছে। আলোর ভুরু কুঁচকে আসে। চায়ের কাপটা সেন্টার টেবিলে রেখে দৌড়ে গিয়ে দরজা খোলে। সাফারাত দাঁড়িয়েছে, কোলে একটা মেয়ে। মেয়েটাকে আলো চেনে, সাহাবদের এতিমখানার। মেয়েটা সাফারাতের কোল থেকে কী সব আবল তাবল বকে যাচ্ছে। আলো অবাক হয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগেই সাহাব সাফারাতের পেছন থেকে আলোকে উদ্দেশ্য করে বলে ওঠে, আগে ভিতরে যেতে দাও, পরে সব বলছি। আলো সরে দাঁড়ায়। ততক্ষণে বাড়ির কাজের লোক আর শারমিন তালুকদারও লিভিং রুমে এসে উপস্থিত হয়েছে। সাফারাত মেয়েটাকে সোফায় শুয়ে দিয়ে আলোকে পাশে বসতে ইশারা করে। আলো চট করে মেয়েটাকে আগলে নিয়ে বসে। সাহাব ততক্ষণে একজন মেয়েটকে লেবুর পানি আনতে বলে। সেলিম তালুকদার স্ত্রীর সাথেই কিছু বলছে, যা শুনে শারমিন তালুকদার কিছু বুঝতে পারছে। এখানে অবস্থানরত আরেকজন মেয়েটকে গেস্ট রুমটা খুলে দিতে বলে। মিনিট 3-এর মাথায় মেয়েট লেবু পানি গ্লাস হাতে এগিয়ে আসে আর সেটা আলোর কাছে দেয়। তখনও মেয়েটা কী সব বিড়বিড় করেই যাচ্ছে। আলো অনেক কষ্টে শারমিন তালুকদারের সাহায্যে মেয়েটাকে পানিটা খাওয়াতে সক্ষম হয়। এর একটু পর মেয়েটা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে, আর মেয়েটকে বলে মেয়েটাকে রুমে পাঠিয়ে দেয় তাদের সাহায্যে। ততক্ষণে সাহাব রুমে চলে গিয়েছে ফ্রেশ হতে। সাফারাতও চলে যায়। শারমিন তালুকদার আলোকে সাহাবের জন্য খাবার দিয়ে আলোকে রুমে পাঠিয়ে দেয়। আলো আস্তে আস্তে রুমে চলে আসে। পানির শব্দ হচ্ছে ওয়াশরুম থেকে। আলো রুমে এসে খাবারটা সেন্টার টেবিলে রেখে দরজাটা লক করে। আলমারি খোলে, সাহাবের রাতের পোশাক নামিয়ে রেখে সোফায়। অতঃপর বিছানায় পা উঠিয়ে কম্বল মুড়ি দিয়ে বসে। সাহাব মিনিট 10-এর মাথায় বেরিয়ে আসে। পরনে শুধু একটা 3/4 প্যান্ট। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে সোফায় তোয়ালে রেখে আলোর দিকে একবার তাকায়। সোফায় রাখা রাতের পোশাক পরে নেয় সোফা হতে। আলো বিছানা ছেড়ে উঠে গিয়ে খাবার থালা হাতে নিয়ে সাহাবকে খাইয়ে দেয়। মেয়েটাকে ড্রাগস দেওয়া হয়েছে, আজ রাতে এদের পাচার করা হতো। ওরা মোট 17টা মেয়ে, এর মধ্যে রাইসাও ছিল। এইটুকু বলেই থামে সাহাব। আলোকে আরও একটু বুকের সাথে চেপে ধরে। কম্বলটা দুজনের উপর টেনে নেয় আরও কিছুটা। আমাদের এতিমখানার 8 জন, বাকিগুলো বাহিরের। সবাইকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আর এতিমখানার 8 জনের মধ্যে 7 জনকে ওখানে রেখে এসেছে আরিফ, কিন্তু সাফারাত রাইসাকে কিছুতেই ওখানে রেখে আসতে রাজি নয়। বোঝা গিয়েছে কিছু? হুম,
কিন্তু রাইসার 18 বছর হয়নি এখনো। হুম, দাদুনের সাথে কথা বলে দেখা যাক কি করা যায়। সাহাবের কথায় আলো আর উত্তর করে না, চুপচাপ সাহাবের বুকে মাথা রেখে শুয়ে থাকে। কিন্তু সাহাব কি চুপচাপ থাকার লোক? হুম, নিজেও ঘুমোবে না আর বউকেও ঘুমোতে দেবে না। আলো মাথাটা একটু উঁচু করে ঘুম ঘুম চোখে পিটপিট করে তাকিয়ে আস্তে করে বলে ওঠে, কাল ভার্সিটির প্রথম দিন। সাহাব তৎক্ষণাৎ অনেকটাই বউকে আগলে নিয়েছিল, কিন্তু আলোর মিনমিন করে করা আবদার শুনে থেমে যায়। দুহাতে বউকে শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস ফেলে বলে ওঠে, হুম, সাফারাত দিয়ে আসবে। আমার একটা কাজ আছে, তবে আমি নিতে যাব। আলো ঘুম ঘুম কণ্ঠে আচ্ছা বলে। হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই সাহাব আর কিছু বলে না, নিজেও চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। আলো সকালে ঘুম থেকে উঠে সাহাবকে পায় না। ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে নিচে আসে। সাহাব বাদে সবাই নাস্তার টেবিলে আছে, কাল রাতের রায়শা নামের মেয়েটাও। শারমিন তালুকদার আলোকে দেখে বসতে বলে। আলো ওনার পাশের চেয়ারটায় বসে পড়ে। তারপর নাস্তা করে সবার কাছ থেকে বিদায় নিয়ে সাফারাতের সঙ্গে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে এলো। সাফারাত ড্রাইভিং সিটে বসে, আলো ফ্রন্ট সিটে বসে আছে। সাফারাতকে আজ বেশ ফুরফুরে লাগছে, যা দেখে আলো ঠোঁট টিপে হাসে, কিন্তু সাফারাতের চোখে তা পড়ে না। আলো নিজেকে স্বাভাবিক করে সাফারাতকে উদ্দেশ্য করে বলে ওঠে, একবারও বলেনি আগে ভাইয়া। সাফারাতের কথাটা বুঝতে একটু সময় লাগলো। বুঝতে পেরে লাজুক হাসলো। তারপরে আলোর দিকে তাকিয়ে একটু করুণ কণ্ঠে বলে ওঠে, বলতাম, কিন্তু ভয় করতো যদি ভাইয়া বা বাবা না মানে। এটা কোনো যৌক্তিক কথা নয় ভাইয়া। ভুরুকুসকে বলে ওঠে আলো। সাফারাত দীর্ঘশ্বাস ফেলে। সে জানে, কিন্তু কেন বলতে পারেনি সে জানে না। হয়তো বড় ভাইয়ের মতো হলে ঠিক বলে দিত, যেমনটা বড় ভাই খুব সহজ সাবলীলভাবে তার ভালোবাসার মানুষটাকে নিজেই করে নিয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সে তো সাহাব নয়, সাফারাত। তাই হয়তো পারেনি। এখনও তাদের গন্তব্যে পৌঁছাতে অনেকটা সময় বাকি। সাফারাত এসব ভেবে নিজের মনের কিছু কথা আলোকে বলতে শুরু করে। তুমি তো জানো আমরা সবাই মাসে একবার করে ইতিমখানায় যাই। এমনি একদিন সবাই আমরা গিয়েছিলাম। সেদিন আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি মাত্র। সবসময় ওখানে গেলেও কখনো কারো দিকে তেমন নজর দিতাম না। মেয়েদের ইতিমখানা কি না তাই। আর তুমি খুব ভালো করে জানো আমি দাদুন মা তুমি ছাড়া কারোর সঙ্গে কথা বা মিশতামও না। সেদিন যখন ওখানে গিয়েছিলাম আমরা, তখন তোমরা সবাই যখন বাকি সব মানুষদের সাথে ছিলে, তখন আমি ফোন নিয়ে গেমস খেলার জন্য সেখান থেকে সরে বাগানের এক সাইডে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি একটা 9-10 বছরের একটা মেয়ে ওখানে ঘাসের ওপর বসে বসে কাঁদছে। মেয়েটাকে আমার কাছে থেকে একদম পুরোপুরি দেখা যাচ্ছিল, আর ওর কান্নারত অবস্থায় দেখে আমার হার্ট কিছুক্ষণের জন্য স্টপ হয়ে গিয়েছিল। সেদিন আমি ওকে কান্না করতে না করিনি, কোনো এক অজানা কারণে ভালোই লাগছিল। ওর কাছ থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে ওর কান্না দেখছিলাম। সেদিনের পর থেকে আমি প্রায় যেতাম ওখানে। তারপর আস্তে আস্তে ওর সাথে কথা বলতে বলতে একটা সময় জানতে পারলাম ওর বাবা মা দুজনেই কার অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। সেই থেকে ওর প্রতি আমার একটা আলাদা টান তৈরি হলো, আর সেখান থেকে ভালোবাসা সৃষ্টি হয়েছিল। কিন্তু ও নিজে কখনো বলেনি আমায় ভালোবাসে কি না। কথাগুলো বলেই সাফারাত গাড়ি ব্রেক কষে। আলো এতক্ষণ মন দিয়ে কথাগুলো শুনছিল। গাড়ি হঠাৎ থেমে যাওয়াতে আলোর ধ্যান ফিরে। সাফারাত ততক্ষণে গাড়ি থেকে বেরিয়ে আলোর কাছে এসে দরজা খুলে নামতে বলে। আলো মুচকি হেসে নেমে সাফারাতের সঙ্গে ভার্সিটির ভেতর প্রবেশ করে। সাফারাত আলোকে ওর এক ফ্রেন্ডের বোনের সাথে পরিচয় করিয়ে দেয়। আলো মেয়েটার সাথে কথা বলে জানতে পারে সেই মেয়েটার বিয়ে হয়েছে 15 দিনের মতো হবে। মেয়েটার নাম রিয়া। সাফারাত চলে যায়। আলো মেয়েটার সঙ্গে কথা বলে। দুজনেই এই সময়ের মাঝে অনেকটা ভাব হয়ে যায়। আজ প্রথম দিন, তাই ক্লাস হয়নি। পরিচয় পর্ব চলেছে প্রতি ক্লাসে। ছুটি দিয়ে দেয়। আলো আর রিয়া দুজনে ভার্সিটি থেকে বেরিয়ে আসে। ওরা বেরিয়ে এসে দেখলো রিয়ার ভাই ওর জন্য অপেক্ষা করছে। রিয়া আলোকে বিদায় দিয়ে চলে যায়, আর আলো দাঁড়িয়ে থাকে। সাফারাত আলোকে ভার্সিটিতে রেখে আবার বাড়ি চলে গিয়েছে। সাহাব আসবে বলেছে, নয়তো চলে যেত। এখান থেকে বাড়ি বেশি দূর নয়।
হেঁটে গেলে 15 বা 20 মিনিটের মতো লাগবে। আলোর সব ভাবনায় যখন বিভোর, ঠিক তখনই একটা কালো গাড়ি এসে থামে ওর সামনে। আর সেটা থেকে সাহাব বেরিয়ে আসে। আলো কাছে দিয়ে এসে গাড়ির দরজা খুলে দিয়ে আলোকে বসতে ইশারা করে। আলো সাহাবের দিকে তাকিয়ে থেকেই গাড়িতে উঠে বসে। সাহাব একটা ফর্মাল সাদা শার্ট পরে আছে, সাথে কালো প্যান্ট। বেশ লাগছে দেখতে, এমনিতেই সুন্দর, তার মধ্যে এখন আরো আকর্ষণীয় লাগছে, যার জন্য এখানে অবস্থানরত সব মেয়েগুলোর দৃষ্টি সাহাবের দিকে। কিন্তু সাহাবের সেদিকে ধ্যান নেই। সে নিজের মতো সানগ্লাস চোখে দিয়ে গাড়িতে ওঠে। আলো বসে আছে, সিট বেল্ট বাঁধেনি। সাহাব এগিয়ে গিয়ে সেটা বেঁধে দেয়। বইয়ের কপালে সে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো কানের পিঠে গুঁজে দিয়ে কপালে একটা চুমু খেয়ে সরে আসে। আলো হঠাৎ বলে ওঠে, কষ্ট হচ্ছে, দরকার ছিল না, আমি যেতে পারতাম। সাহাবকে বেশ ক্লান্ত দেখাচ্ছে, কিন্তু বইয়ের এমন কথায় ভুরু কুঁচকে আসে। নিজে উল্টো জিজ্ঞেস করে। বলেছি। আলো কিছু বলে না, শুধু দুদিকে মাথা নাড়ে, যার অর্থ না। সাহাবও গাড়ি স্টার্ট দেয়। কাল আমরা সবগুলো মেয়ে বাঁচাতে পেরেছি, আর কিছু নারী পাচারকারী দলের লোক ধরা পড়েছে। তবে যারা মেইন শয়তান, তাদের নাগাল আমরা পাইনি, কিন্তু তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। খুব শিগগির তারা ধরা পড়ে যাবে, পুলিশ বলেছে। আর যতদিন তাদের ধরতে না পারছে, ততদিনে আমাদের একটু সাবধানে থাকতে হবে, কারণ এবার এটা সবাই জেনে গিয়েছে। এর পেছনে অবদানটা আমার, তাই শত্রুপক্ষে আমার ফ্যামিলির উপর নজরটা বেশি হবে, বুঝতে পেরেছো? হুম। সাহাবের কথা শুনে আলো ছোট করে জবাব দেয়, কিন্তু ও কিছু একটা ভেবে চলেছে। কি হয়েছে তোমার? আজ 1 মাসেরও বেশি দিন ধরে এমন কেন করছো? আলো রুমে এসেছিল মাত্র। রুমে আসার সঙ্গে সঙ্গে সাহাব ওকে টেনে এনে বিছানায় ফেলে দিয়ে নিজের দুহাত দ্বারা আলোর হাত বিছানায় চেপে ধরে দাঁত কটমট করে উপরোক্ত কথাগুলো হিসিয়ে বলে ওঠে। আলো হঠাৎ এমন আকস্মিক ঘটনায় ভয়ে চোখ কিছু বন্ধ করে নেয়, কিন্তু সাহাবের এমন রাগী কণ্ঠ শুনে আস্তে আস্তে চোখ খোলে। খুব স্বাভাবিকভাবে নিজেও উল্টো সাহাবকে প্রশ্ন করে। কি করেছি? সাহাব এবার আরও রেগে গেল। আগের চেয়ে দ্বিগুণ শক্ত করে চেপে ধরে আলোর হাত। আলো ব্যথা পায়, চোখে কোঠরায় পানি জমে চোখ চিকচিক করে ওঠে, হালকা আর্তনাদ করে ওঠে। সাহাব আলোর অবস্থা দেখে তড়িঘড়ি করে হাত ছেড়ে দেয়। আলোর উপর থেকে উঠে সাইডে বসে নিজের হাত দিয়ে চুল খামছে ধরে। বিড়বিড় করে কিছু বলে, কিন্তু আলোর কানে তা আসে না। সে ফুপিয়ে কেঁদে দিয়েছে। আলো নিজেও শোয়া থেকে উঠে বসে, গায়ের ওড়নাটা ভালো করে জড়িয়ে নেয়, চোখ দিয়ে গড়িয়ে পড়া পানি মুছে নেয়। বিছানা থেকে নেমে গিয়ে ব্যালকনির দিকে চলে যায়। সাহাবও আলোর পিছন পিছন এসে আলোর পাশে দাঁড়ায়। রাত 10টার মতো বাজে হয়তো। আজ সাহাব তাড়াতাড়ি বাসায় ফিরেছে, কারণ একটাই, আর সেটা হলো বউ তার আজ অনেক দিন ধরে তার সাথে ঠিক করে কথা বলে না, রাতে তার জন্য অপেক্ষা করে না, ঘুমিয়ে পড়ে। সকালে সাহাব ঘুম থেকে ওঠার আগে সাফারতের সঙ্গে ভার্সিটিতে চলে যায়। সাহাব এসব প্রথম প্রথম স্বাভাবিকভাবে নিলেও পরে বুঝতে পারে বউ তার উপর কোনো কারণে অভিমান করে আছে। কিন্তু অভিমান ভাঙানোর মতো সময় সাহাব পায়নি। নারী পাচারকারী দলের লোকগুলো ধরা পড়েছে, এ নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। সেই সাথে নিজেদের কোম্পানির অনেকগুলো ডিল ছিল, সেগুলো করতে হয়েছে। সব মিলিয়ে সময় করে উঠতে পারেনি। সাহাবের ভাবনার মাঝেই আলো শান্ত চোখে সামনে অন্ধকারের দিকে তাকিয়ে বলে ওঠে। বাবা মায়ের ভালোবাসা পাইনি। বাবা রাজনীতি করত, মা চাকরি। তারা আমাকে সময় দিতে পারতো না। কাজের লোকের কাছেই আমার ছোটবেলা কাটে, কিন্তু কখনো সেটা নিয়ে ভাবিনি। কিন্তু যখন কিন্ডারগার্টেনে ভর্তি হলাম, তখন স্কুলে যখন সবার মা নয়তো বাবা তাদের স্কুল নিয়ে আসতো, তখন আমাকে বাড়ির কাজের লোক নিয়ে আসতো। এইভাবেই চলছিল দিন। মন খারাপ হতো, কিন্তু বাবা বা মায়ের কাছে কখনো তা নিয়ে বায়না করিনি। তবে মনে মনে তাদের প্রতি অনেক অভিমান জন্মায়। আর যখন 7 বছর বয়সে বাবা মা দুজনেই আমাকে একা করে সে অভিমানের পাল্লাটা আরও ভারী করে। দুজন আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেল, যেখান থেকে চাইলেও কেউ ফিরে আসতে পারে না, আর না কেউ ফিরিয়ে আনতে পারে। আর ঠিক তক্ষুনি বাবাই এলো আর আমাকে একটা সুন্দর পরিবার দিল। এইখানে এসে এত এত ভালোবাসা পেয়েছি, হয়তো তা কোনো দিন শোধ করতে পারবো না। আস্তে আস্তে বড় হলাম, আপনি, সারাফাত ভাই, সবাই ভালোবাসা পেয়ে আমি আমার অতীত ভুলে গেলাম। আর যখন 16 বছর, তখন বুঝতে পারলাম আমি কাউকে ভালোবাসি, কিন্তু সেই চাওয়া আমার জন্য নিষিদ্ধ। কিন্তু মন সে শুনলে তো, মন যে বড় বেহায়া, যে আমাকে পরিবার দিল, তার বড় ছেলেকেই আমার মনের অজান্তেই জায়গা দিয়ে ফেলেছিলাম। লোকে জানলে কি বলবে? ছি,
ভাইকে কি করে কেউ ভালোবাসতে পারে? লোক চক্ষু মুখ দেখানো দায় হবে যে। এসব ভেবে সব সময় তার কাছ থেকে দূরে দূরে থাকতাম। এভাবেই চলছিল দিন। কিন্তু আমার মনে সব সময় সে রাজত্ব করত, আর আমার জীবনেও তার রাজত্ব বেশি ছিল। আমি বুঝতে পারতাম না সে কি আমায় বোন মনে করে এমন করে, নাকি অন্য কারণ। আর যখন ইন্টার পরীক্ষা শেষ হলো তখন একদিন জানতে পারলাম সে মাফিয়া। তারও অনেক বড় গ্রুপ আছে, আর সে সেখানকার লিডার। সেদিন অনেক কেঁদেছিলাম, যদিও সেই কান্নার কোনো মানেই ছিল না। চাওয়াগুলো যে নিষিদ্ধ ছিল। আস্তে আস্তে তাকে নিজের মনে মাথা দুইটা থেকেই বিদায় করতে উঠে পড়ে লাগলাম। কিন্তু এটা আমার জন্য এত সহজ ছিল না। তবে চেষ্টা চালিয়ে যেতে লাগলাম। কিন্তু মস্তিষ্কের কাছে সফল হলেও মনের কাছে পারলাম না। আর যখন বিয়ের কথা হলো তখন মা আমায় সবটা জানিয়েছে। প্রথমে খুশি হয়েছিলাম, কিন্তু আপনার প্রফেশনের কথা মাথায় আসতেই সে খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। কিন্তু আপনার ভালোবাসা আর দাদুনের আবদার, এই পরিবারের প্রতিটা মানুষের ভালোবাসা স্বার্থপর হয়ে গিয়েছিলাম। কিন্তু আপনার ক্ষমতার কাছে গিয়ে সেটাই আমি বিজয়ী হতে পারিনি। কিন্তু আপনি তো আমায় কথা দিয়েছিলেন এসব ছেড়ে দিবেন। তবে এখন কেন তা হচ্ছে না? প্লিজ আপনি এইসব আর করবেন না। আমি শান্তিতে সংসার করতে চাই, পরিবারের প্রতিটা মানুষকে আগলে রাখতে চাই, একটা সুস্থ স্বাভাবিক জীবন চাই, পরিবার নিয়ে ভালো আলো এক নিঃশ্বাসে সবগুলো কথা বলে, কিন্তু লাস্ট কথাগুলো বেশ উত্তেজিত হয়ে হাঁপিয়ে হাঁপিয়ে বলে। তবে লাস্ট কথাগুলো সম্পূর্ণ করতে পারে না, তার আগেই ঢলে পড়ে সাহাবের উপর। সাহাব আগলে নেয় বউকে, অস্থির হয়ে কয়েকবার ডাকে, কিন্তু আলো কোনো রেসপন্স করে না। সাহাব হন্তদন্ত হয়ে কোলে তুলে নিয়ে রুমে এসে বিছানায় শুয়ে দেয় বউকে, মাকে ডাকে। মুহূর্তের মধ্যে বাড়ির মেড থেকে শুরু করে শামলা তালুকদার হাজির হয় এখানে। সাহাব আরিফকে ফোন দিয়ে ডক্টর নিয়ে আসতে বলে। শারমিন তালুকদার আলোর হাত ঘষছে। রায়শা পায়ের কাছে বসে পায়ের তালু ঘষে। কাজের দুইজন লোক বাইরে দাঁড়িয়ে আছে। প্রায় আধ ঘন্টা পর আরিফ সহ ডক্টর নিয়ে রুমে এসেছে। সেলিম তালুকদার ডক্টরকে কিছু বলে বেরিয়ে যায়। সাহাব তখনও বইয়ের হাত ধরে বসে। সাফারাত আরিফ বেরিয়ে যায়, শুধু মহিলার আছে। বলেছি না বেশি লাফালাফি না করতে। আলো সাহেবের কথায় পাত্তা দেয় না, নিজের মতো করে রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়াতেই সাহাব খপ করে ওর হাত ধরে আটকে দেয়। হাতে থাকা প্যাকেটগুলো পাশে দরজার কাছে থাকা টেবিলে সেগুলো রেখে দিয়ে ঝট করে কোলে তুলে নেয় বউকে। বিছানায় শুয়ে দিয়ে নিজেও আলোর উপর হালকা ঝুঁকে পেট থেকে জামাটা সরিয়ে সেখানে নিজের ঠোঁট শুয়ে দেয় পরপর কয়েকবার। আলো কেঁপে কেঁপে ওঠে, কিন্তু চুপচাপ বেডশিট খামচে ধরে চোখ বন্ধ করে রাখে। সাহাব নিজের মতো করে কতক্ষণ নিজের অস্তিত্বের সাথে বক বক করে। হ্যাঁ, সেদিন ডক্টর বলেছে আলোর 6 সপ্তাহ চলে। আলো খুশি হয়েছে কিনা দেখে বোঝার উপায় নেই, তবে সাহাব ভীষণ খুশি। এটা তার কেয়ার যত্ন দ্বিগুণ হয়েছে বউয়ের প্রতি। সবাই যখন চলে গিয়েছিল সে রাতে, আলো আর ঘুম থেকে ওঠেনি, কিন্তু সাহাব সে রাতে আর ঘুমায়নি। সারা রাত বউয়ের পাশে বসে কাটিয়ে দিয়েছে। আলো সকালে উঠে দেখেছিল সাহাব তার পাশে বসে, আর রাতের সব ঘটনা রায়েশা থেকে বলেছিল। আলোর ভাবনার মাঝেই সাহাব আলোর উপর থেকে উঠে বসে শার্টের উপর পরিহিত ব্লেজারটা খুলতে খুলতে আলোকে বলে ওঠে, চুপচাপ খাবারগুলো ফিনিশ করো। আর একটা কথা, আজ সবাইকে বিদায় করে দিয়েছি। কথাটা বলেই সাহাব তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। আলো হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে থাকে। কি বলে গেল সাহাব? এটাও সম্ভব? এটা কি সত্যি? আপনি সত্যি বলছেন? সাহাব মাত্র ফ্রেশ হয়ে বেরিয়েছে। তোয়ালেটা ব্যালকনিতে দিয়ে রুমে আসার সাথে সাথে আলো সাহাবের গলা জড়িয়ে ধরে কথাটা বলে ওঠে, হুম, যারা যারা আমার দলে কাজ করতো সবাইকে চাকরির ব্যবস্থা করে দিয়েছি। সাহাব একটু চুপ থেকে আলোর কপালে চুমু খেয়ে আবারও বলে ওঠে, ভালোবাসি বউ, ভীষণ ভালোবাসি। আমরাও ভালোবাসি, ভীষণ ভালোবাসি আপনাকে। সাহাব জড়িয়ে ধরে আলোকে। এভাবে থেকেই বউকে নিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। সাহাব দুজনের গায়ে কম্বল টেনে নেয় ভালো করে। ঠান্ডা দরকার ছিল না, আমি মেড দিয়ে আনিয়ে নিতাম। রায়শার হাত থেকে কফির মগটা নিতে নিতে কথাগুলো বলে ওঠে সাফারাত। কেন, কফি ভালো হয়নি? আবার করে আনবো? আমি বলেছি ভালো হয়নি। এত ঠান্ডা, তার মধ্যে রাত বাজে 11টা। আমার ভালো লাগছে, আপনার লাগছে না? না, রুমে যাও, এত ঠান্ডার মাঝে এখানে থাকা লাগবে না। আপনি যাবেন না? চলো। তারপর দুজন লিভিং রুম থেকে যার যার রুমে চলে গেল। তোমার ফাইনাল এক্সাম? সেলিম তালুকদার খাবার টেবিলে বসতে বসতে সাফারাতকে জিজ্ঞেস করে, সামনের মাসের 13 তারিখ।
আচ্ছা। কেউ আর কোনো কথা বলে না। সাহাব এখনো নিচে আসেনি। সবাই নাস্তা করতে বসে গেছে। আলো শারমিন তালুকদারের পাশে বসে চুপচাপ খাবার খেয়ে যাচ্ছে। না খেয়েও উপায় নেই। খাবার নিয়ে সবাই বেশ সচেতন। অবশ্য এখন তো আর একজন নয় যে খেলে খাবে না খেলে নেই। এখন তো আরও একটা প্রাণ তার মধ্যে বেড়ে উঠছে। কষ্ট করে হলেও খেতে হবে। কিন্তু সমস্যা হলো আলো খেতে চায় কিন্তু সে খেতে পারে না। এই যে কেমন গা গুলিয়ে আসছে একটু পর পর, কিন্তু তাও সে দাঁতে দাঁত চেপে খাবারটা শেষ করার চেষ্টা করছে। তবে শেষ রক্ষার হয় না। চেয়ার ছেড়ে দৌড়ে রান্নাঘরে চলে যায় আলো। আর ঠিক তখনই সাহাব নিচে আসে, হাতে ব্লেজার ঝুলানো। কিন্তু বউকে হন্তদন্ত হয়ে রান্নাঘরে যেতে দেখে সেও হাতে থাকা ব্লেজার সোফায় ছুঁড়ে ফেলে বউয়ের পিছন পিছন রান্নাঘরে চলে যায়। আলো এভাবে উঠে যাওয়াতে সবাই অস্থির হয়ে পড়ে। শারমিন তালুকদার আর রায়শা যাওয়ার জন্য উঠে দাঁড়িয়ে সাহাবকে দেখে কেউ আর যায় না। যে যার জায়গায় বসে পড়ে। শামলা তালুকদার মুচকি হাসে। ছেলে আছে, নয়তো কোনো কথা মুখ ফসকে বলেই ফেলতে হয়তো। আলো মুখ চেপে ধরে রান্নাঘরে গিয়ে গড়গড় শব্দ করে পেটের ভেতর থেকে সব ফেলে দিল। কাজের লোকগুলো রান্নাঘরে ছিল। তারা তড়িঘড়ি করে আলোর দিকে আসতে নেয়, কিন্তু সাহাবকে রান্নাঘরে প্রবেশ করতে দেখে সবাই চুপচাপ স্থান ত্যাগ করে। সাহাব দ্রুত এসে আলোর চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে দেয়, মুখে পানি দিতে সাহায্য করে। আলো একদম নেতিয়ে পড়ে, চোখ পিটপিট করে তাকায় সাহাবের দিকে। মলিন হেসে বলে ওঠে, আপনার দেরি হচ্ছে, খাবার খেয়ে অফিস যান। সাহাবের বুকের ভিতর ধুক করে ওঠে। সে কি তবে তার অর্ধাঙ্গিনীর অভিমান এখনো ভেঙে দিতে পারেনি? পারবে কি করে? সে যে এই কয়দিন অনেকটা দূরে ছিল তার প্রেয়সীর থেকে। আর এই দিন কি সেই অভিমান এক রাতে আর কিছু কথা কি এতদিনের অভিমান ভেঙে দিতে পারে? আর ভেঙে যাওয়ার কথাও নয়। সাপ সেই প্রত্যাশা করেও না। ভেতরে ভেতরে আলোর কথায় খারাপ লাগলেও মুখে প্রকাশ করে না। ঝট করে বউকে কোলে তুলে নেয়। আলো কিছু বলে না, চুপচাপ স্বামীর গলা জড়িয়ে ধরে, কিন্তু এখন লজ্জা পেলে নিজেরই ক্ষতি। হেঁটে রুমে যাওয়ার মতো শক্তি বা সাহসও করতে পারছে না। সাহাব রান্নাঘর থেকে বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠে রুমে চলে আসে। ডাইনিং টেবিলে বসা কেউ তেমন প্রতিক্রিয়া করে না। আর সেলিম তালুকদার অনেক আগেই অফিস চলে গিয়েছে, তাই লজ্জা পাওয়ার মতো সেখানে কেউ নেই। সাহাব আলোকে বিছানায় শুয়ে দিয়ে কম্বল দিয়ে ঢেকে দেয়। নিজে অফিসের জন্য রেডি হয়েছিল, সেই ড্রেস চেঞ্জ করে ট্রাউজার পরে শীতের ড্রেস পরে আসে ওয়াশরুম থেকে। আলো তখনও চোখ বন্ধ করে শুয়েছিল, কিন্তু ও ঠিক সব বুঝতে পারছিল সাহাব অফিস যাবে না। আলোর ভাবনার মাঝেই সাহাব ফোনে আরিফকে জানিয়ে দেয় সে আজ অফিস যাচ্ছে না। আজ নয়, আগামী 7 মাস সে অফিস যাবে না। যা শুনে আলো শোয়া থেকে উঠে বসে চোখ বড় বড় করে সাহাবের দিকে তাকায়, কিন্তু সাহাব তখনও ফোনে কথা বলতে ব্যস্ত। সাহাব আরিফকে বুঝিয়ে দিচ্ছে, আর সাফারা তো অফিস যাবে আর সেলিম তালুকদারও আছে, তাই বেশি সমস্যা হবে না। আরিফও সাহাবের সব কথা মন দিয়ে শোনে। সাহাব কথা বলে কল কেটে পিছনে ফিরে দেখে আলো ওর দিকে অবাক নয়নে তাকিয়েছে। সাহাব পাত্তা দেয় না, রুম থেকে বেরিয়ে যায়। আলো তখনও সেভাবেই বসে থাকে। সাহাব বেশ অনেকক্ষণ পর ফিরে আসে, হাতে খাবার থালা। সেগুলো নিয়ে বিছানায় আলোর পাশে বসে আলোর মুখের সামনে খাবার তুলে দেয়, কিন্তু আলো মুখ ফিরে নেয়। বিরক্ত মুখ করে জিজ্ঞেস করে, আপনি অফিস কেন যাবেন না? আমার ইচ্ছে। খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়। আলো এবার ভুরুকুচকে তাকায় সাহাবের দিকে। সাহাব নিজের বাম হাত দিয়ে আলোর মুখ চেপে ধরে ওর মুখে খাবার পুড়ে দেয়। আলো আর কিছু বলে না, খাবার খেতে থাকে, কিন্তু 2-3 বার নেওয়ার পর আবার গা গুলিয়ে আসে। সাহাব তাড়াতাড়ি করে উঠে গিয়ে চট করে ড্রয়ার খোলে, সেখান থেকে একটা তেঁতুল আচার আনে, আর সেটা আলোকে খেতে দেয়। নিজে খাবার খায়, আবার ফাঁকে ফাঁকে আলোর মুখেও দেয়। আলো তৃপ্তি নিয়ে খায়। কেমন সুখ সুখ অনুভব হয় আলোর, আর ভাবে অভিমান তবে কাজে দিল, ভেবেই মুচকি হাসে। মা, আমার মনে হয় ওদের বিয়েটা দিয়ে দিলেই ভালো হয়। তাছাড়া একটা মেয়ে, অবিবাহিত লোকজন, পাড়া প্রতিবেশী মানুষ নানা কথা বলে চলেছে কয়েকদিন ধরে। শারমিন তালুকদারের কথা শুনে শামলা তালুকদার কিছুটা ভাবনায় পড়ে যায়। আচ্ছা, রাতে এটা নিয়ে কথা বলবো। শারমিন তালুকদার আর কিছু বলে না, শাশুড়ির ঘর ছেড়ে বেরিয়ে যায়। রাতে সবাই খাবার খেয়ে লিভিং রুমে বসে কথা বলে সাফারাত আর রায়শার বিয়ের সব ঠিকঠাক করে নেয়। সাফারাতের ফাইনাল এক্সামও শেষ হয়ে যাবে, আর একটা বিষয় বাকি। তাই ঠিক হলো এক্সামের পরপরই বিয়েটা হবে।
আর রায়সারও অ্যাডমিশন টেস্ট শেষ হয়ে যাবে ততদিনে। আলোর এখন পেটটা একটু উঁচু হয়েছে। 5 মাস চলে কিনা। বাড়ির সবাই অনেককে যত্ন করে। সাহাব তো বইয়ের কাছে কাছে থাকে সব সময়। কখন কি লাগে সব খেয়াল রাখে। যদিও আলোর এখন আর ততটা বমি টমি হয় না, কিন্তু খাবার খেতে পারে না। সাহাব আলোকে কিছু করতে দেয় না, সব নিজেই করে। ওরা 15 দিন পর পর চেক আপ করে আসে। এই মাসেও গিয়েছে। ডক্টর টেস্ট করার পর কি বেবি হবে বলতে চেয়েছে, কিন্তু সাহাব শোনেনি। তার কথা একটাই, আল্লাহ যা দেয় তাতেই খুশি। আল্লাহ এসব ভাবতে ভাবতে পাশে বসে ল্যাপটপে কাজ করতে থাকা সাহাবের দিকে তাকালো। সাহাব এক মনে কাজ করছিল, কিন্তু বউকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইশারা করে জিজ্ঞেস করে, কি হয়েছে? আলো মাথা নেড়ে জানায়, কিছু না। তারপর একটা হাত পেটে রেখে সোফা থেকে ওঠার চেষ্টা করে। সাহাব ততক্ষণে ল্যাপটপ পাশে রেখে বউকে এসে উঠে বসতে সাহায্য করে। উঠতে পারতাম, কাজ করেন আপনি। সাহাবের গালে এক হাত রেখে বলে ওঠে সাহাবের গালে এক হাত রেখে বলে ওঠে আলো। সাহাব আলোর হাত টেনে এনে ঠোঁট ছুঁয়ে দেয় হাতের তালুতে। তারপর আলোর মুখের উপর পড়ে থাকা ছোট ছোট চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে কপালে চুমু খেয়ে বলে ওঠে, আগে আমার অংশ অস্তিত্ব, তারপর বাকি সব। ভালোবাসি বউ, কিছু হলে যে মরে যাব। সাহাবের মুখে মরে যাবে কথাটা শুনে আলোর বুকের ভিতর ধক করে ওঠে। কিছু হবে না আমার, না আপনার, না আপনার অস্তিত্বের। আল্লাহ আছে না, ভরসা রাখুন। সাহাব শোনে কিন্তু কিছু বলে না। সে তো এক দৃষ্টিতে বউয়ের ঠোঁটের দিকে তাকিয়েছে। অনেক দিন হয় আদর করি না, একটু করি, বেশি না, জাস্ট একটু যান। সাহাব আলোর ঠোঁটে নিজের হাতের তর্জনী আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে নেশালো কণ্ঠে কথাগুলো বলে ওঠে। আলো সাহাবের স্পর্শে সারা শরীর কেঁপে উঠল। মুখ দিয়ে কোনো বাক্য বের করতে পারে না। কাতর হয় সাহাবের হাতের এলোমেলো স্পর্শে। শক্ত করে জড়িয়ে ধরে নিঃশ্বাস নিতে থাকে জোরে জোরে। সাহাবও আগলে নেয় বউকে। দুইটা ভালোবাসার মানুষ একে অপরের সাথে আরও একটা সুন্দর রাত কাটে। একদম নড়াচড়া করবে না, যান। আমি নিচে গিয়ে মাকে রুমে পাঠাচ্ছি। কথাটা বলে সাহাব আলোর কপালে ঠোঁট ছুঁয়ে দিল। আলো মুস্কি হাসে, বিনিময়ে সাহাবও হাসে, কিন্তু কেন জানি ওর অস্থির অস্থির লাগছে ভেতরটা। সাহাব বেরিয়ে যায় কক্ষ হতে। আলো চোখ বন্ধ করে বালিশে হেলান দিয়ে শুয়ে থাকে। শরীরটা কয়দিন ধরে ভালো যাচ্ছে না। 9 মাস চলে। খাবার ঠিকঠাক মতো খেতে পারে না, বমি আসে। অরুচি তো আছেই। আজ সন্ধ্যায় সাফারাত রায়সার বিয়ে। বাড়ির মানুষ সবাই ব্যস্ত। আলোর পেটে চিনচিন ব্যথা করছে, তাই রায়সার রুমে আর থাকেনি, বেরিয়ে এসেছে সেখান থেকে। যদি উল্টেপাল্টে কিছু হয় তবে মেয়েটার আনন্দটা নষ্ট হবে। যদিও এতে কারোর হাত নেই, সব আল্লাহর ইচ্ছে। তবুও আলো চায় না ওর জন্য এত সুন্দর একটা দিন নষ্ট করতে। এই দিনটা সব মেয়ে ছেলের জন্য একটা আনন্দ, স্বপ্ন পূরণের দিন। আর সেখানে তাদের ভালোবাসার বিয়ে। এসব ভেবেই আলো আস্তে আস্তে হেঁটে রুমে চলে আসে। আর সাহাব তখন আলোকে রুম থেকে খুঁজে বের হচ্ছিল। দরজায় এসে আলোকে পেয়ে ধরে নিয়ে এসে শুতে সাহায্য করে আলোকে। আলোর ভাবনার মাঝেই পেটে প্রচুর পরিমাণ ব্যথা অনুভব করলো। বেডশিট খামছে ধরে আলো, চোখ দিয়ে পানি পড়ছে। আলো ব্যথার সহ্য করতে না পেরে অনেক কষ্টে ডেকে ওঠে। সাহাব। আর সাহাব তখনই ফলের থালা হাতে রুমে এসেছিল। আলোর এমন করুণ কণ্ঠে নিজের নাম শোনে, সেটা সেন্টার টেবিলে রেখে দৌড়ে আলোর কাছে সে অস্থির হয়ে বলতে লাগলো, কিছু হবে না, একটু ধৈর্য ধরো। কথাগুলো বলতে বলতে সাহাব আলোকে কোলে তুলে তাড়াতাড়ি নিচে চলে আসে। ততক্ষণে বাড়ির সবাই এসে পড়েছে। আরিফ গিয়ে গাড়ি বের করে। আর বাড়িতে থাকা প্রতিটা ব্যক্তি দোয়া করতে থাকে যেন মা সন্তান দুজনেই সুস্থ থাকে। আলো, তাড়াতাড়ি এসো, আরাফ কাঁদছে। কেন এখন আমাকে কেন ডাকছেন? আপনাদের তো আমাকে প্রয়োজন হয় না। কথাটা বলতে বলতে আলো রুমে প্রবেশ করে। কোলে 6 কি 7 মাসের একটা মেয়ে বাবু। রুমে ঢুকতেই মেয়ে বাবুটা সাহাবের কোলে থাকা আরবের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে। সাথে সাহাবও হাসে। আলো ভুরুকুসকে নিজের ছেলের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তোমার সোয়েটার কোথায়? আরব বাবার দিকে অসহায় ফেস করে তাকায়। সাহাব চোরা চোখে একবার বউয়ের দিকে তাকায় তো একবার ছেলের দিকে। আমতা আমতা করে বলে ওঠে, চকলেট মেখে ফেলেছে ড্রেসে। তুমি খাইয়ে দিলে তো এমন হয় না। মা, বাবা মিথ্যা বলছে। আরাফ, তুমি তোমার দাদুর কাছে যাও। কোথাও যাবে না, ওয়াশরুম যাও। কথাটা বলতে বলতে আলো নিজের কোলে থাকা রাফাকে সাহাবের কোলে দিয়ে আরাবকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আলোর আর সাহাবের ছেলে আরাব 4 বছর চলে। রাফা সাফারাত আর রায়সার মেয়ে 6 মাস চলে। দেখতে দেখতে 4-4টি বছর কেটে গেছে।
আলো অনার্স শেষ করেছে। রায়েশা এখন পড়ালেখা করে এবার অনার্স ফাইনাল ইয়ারে। আজ পরীক্ষা আছে, তাই রায়েশাকে বাড়িতে রেখে গিয়েছে। সাফারাত অফিসে গিয়েছে। বাড়িতে সাহাব কোনো এক অজানা কারণে রয়ে গিয়েছে। দুপুরে খাবার খেয়ে আলো বাচ্চাদের নিয়ে ঘুমিয়েছে। এখন 5টা বাজে। সাহাব দুপুরে একবার রুমে এসেছে, তারপর বেরিয়েছে। আর রুমে আসেনি নাকি? ভুরু কুঁচকে ভাবে আলো, হয়তো আসেনি। আর আফার মাও কি ভার্সিটি থেকে আসেনি? একবারও এলো না যে। আলো আর বেশি কিছু ভাবে না, ওয়াশরুমে চলে যায়। নিজে ফ্রেশ হয়ে এসে বাচ্চাদের ডেকে তুলবে ভেবে ওয়াশরুমে চলে যায়। মিনিট 5 পরে আলো বেরিয়ে আসে। তারপর বাচ্চাদের ডেকে তুলে ফ্রেশ করিয়ে এনে গরম কাপড় পরিয়ে নিচে যাওয়ার জন্য অগ্রসর হয়। পুরো বাড়ি অন্ধকার, এমন তো কখনো হয় না। একটু পর আজান দেবে, আর বাড়ির মেয়েটকেও লাইট দেয়নি এখন। আলো রাফাকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে। আরবকে নিয়ে আবসা আবসা আলোর মধ্যে সিঁড়ি দিয়ে নিচে নামে। নিচে আসার সঙ্গে সঙ্গে পুরো বাড়ি আলোকিত হয়ে ওঠে, আর বাড়ির প্রতিটা সদস্য একসাথে বিবাহবার্ষিকী উইশ করে। আলো অবাক হয়ে চারদিকে দেখতে লাগলো। আরাফ রাফা দুজনেই হাসছে। আরাফ হাততালি দিচ্ছে লাফিয়ে লাফিয়ে, আর রাফা কোল থেকে খিলখিল করে হাসছে ভাইয়ের কাণ্ড দেখে। সারা বাড়ি লাইটিং করা, ফুল বেলুন দিয়ে সাজানো, আর মাঝখানে সেন্টার টেবিলে সুন্দর একটা কেক রাখা। সবাই একসাথে দাঁড়িয়ে আছে। সাফারাত এসে আরাবকে কোলে তুলে নেয়, আর সাহাব এগিয়ে এসে আলোর কাছ থেকে রাফাকে নিজের কোলে নিয়ে ডান হাতটা আলোর দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, হ্যাপি অ্যানিভার্সারি। বিনিময়ে আলো মুচকি হেসে সাহাবের হাতটার উপর নিজের ডান হাত রাখে। সাহাব শক্ত করে সেই তুলতুলে ছোট হাতটা নিজের শক্ত হাতের মাঝে বন্দি করে এগিয়ে যায় কেক কাটার কাছে। রাত 9টার দিকে সবাই খাওয়া দাওয়া শেষ করে নেয়, আর অফিসের কিছু কলিগ আর সাহাব, সাফারাতের কয়েকজন ফ্রেন্ড এসেছিল, সবাই চলে যায়। শামলা তালুকদারকে অনেক আগেই খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে রায়শা। তিনি অনেকটাই নরম হয়ে গিয়েছে, হয়তো ওনার সময় ফুরিয়ে আসছে। শারমিন তালুকদার আর সেলিম তালুকদারও খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গিয়েছে। এখন ডাইনিং টেবিলে শুধু সাহাবরাই রয়েছে। আরাব আর রাফাকে রুমে দিয়ে এসেছে। দুই ভাই বোন খেলছে, তাই চিন্তার কোনো কারণ নেই। সবাই খাবার খেয়ে উঠে সাফারাতের রুমে চলে আসে, কিন্তু রুমে এসে কাউকে আর দেখতে পায় না। রায়শা দৌড়ে শাশুড়ির রুমে গিয়ে দেখলো তারা বাচ্চাদের সাথে খেলছে। রাফার খাবার তো মায়ের কাছে, তাই রাফাকে রায়শা নিয়ে চলে যায়। কিন্তু আরাব বায়না ধরেছে সে আজ দাদা দাদির কাছে ঘুমোবে, তাই অগত্যা আরাবকে ছাড়াই আলো রুমে ফিরে আসে। আর এসেই আলো অবাক, পুরো রুম অন্ধকার, আর ফুলের গন্ধে সারা রুমে জুড়ে মৌ মৌ করছে। আলো একটু সামনে এগোতে দরজাটা কেউ পিছন থেকে লাগিয়ে দিয়ে ধীর পায়ে এগিয়ে আসছে। আলো বুঝতে পারছে, কিন্তু নড়াচড়া করার মতো শক্ত পাচ্ছে না আলো। সাহাব দরজাটা আটকে এসে আলোর শরীরে থাকা শীতের চাদরে সরিয়ে, আলোর অনাবৃত কোমরে শাড়ি সরিয়ে নিজের ঠান্ডা শক্ত হাতটা আলোর কোমরে রাখে। আলো ততক্ষণে চোখ বন্ধ করে নিয়েছে। এসব কখন করেছেন? আমিনা, সাফারাত আর আরিফ সাজিয়েছে। বয়স হয়েছে সেদিকে খেয়াল আছে? সেই জন্যই তো আরবের একটা বোনের ব্যবস্থা তাড়াতাড়ি করতে হবে। অসভ্য পুরুষ, আপনি আর কোনোদিন ভালো হবেন না। সবার কাছে হলেও তোমার কাছে হতো পারবো না, কারণ প্রতিটা পুরুষ তার ব্যক্তিগত নারীর কাছে অসভ্য। আর যদি ভালো হয়ে যায় তবে ভবিষ্যতে প্রজন্ম কোথা থেকে আসবে? চুপ করুন অসভ্য পুরুষ, ভুল হয়েছে আমার। তবে বাবা রাজকন্যার মিশন শুরু। সাহাব সবটা কথা সম্পূর্ণ করার আগেই আলো সাহাবের দিকে ফিরে জাপটে জড়িত ধরে সাহাবকে। সাহাব মুচকি হেসে কোলে তুলে নেয় আলোকে। বিছানায় শুয়ে দিয়ে নিজের ভালোবাসার দিয়ে দিশেহারা করে তোলে আলোকে। স্বামীর ভালোবাসায় দিশেহারা আলো যখন দিক খুঁজতে ব্যস্ত, ঠিক তখনই কানে ভেসে আসে, ভালোবাসি বউ, এভাবে মরণের আগে অবধি রেখে দেবো তোমায় আমার বক্ষ পিঞ্জিরায়।